সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পর্বে। আমরা আজকে আলোচনা করব এই পর্বে বাংলা ভাষায় বিজ্ঞাপনের বয়ান নিয়ে। আমরা পেয়েছি বিজ্ঞাপন জগতের দুজন অভিজ্ঞ মানুষকে, সৌভিক মিশ্র এবং সুতীর্থ দাস। সুতীর্থ দাস উনি কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিলেন। উনি ভিজুয়াল আর্টে গ্রাজুয়েশনের পরে বিজ্ঞাপন জগতে ভিজুয়ালাইজার হিসেবে কাজ শুরু করেন কলকাতায়। তারপরে দীর্ঘ 8 বছর নেপালের কাঠমান্ডুতে একটা বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থাতে ক্রিয়েটিভ গ্রুপ হেডের পদে কাজ করার পরে আবার কলকাতায় ফিরে কলকাতায় সে সময়ের যে নব্য প্রযুক্তি এফএম রেডিও তার সঙ্গে যুক্ত হন এবং ক্রিয়েটিভ ও প্রোগ্রামিং এর দায়িত্বে একাধিক বেসরকারি এফএম চ্যানেলে কাজ করার সুযোগ হয়েছে, তার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে ক্রিয়েটিভ কন্টেন্ট ও মিউজিক রিসার্চের দায়িত্ব সহ কলকাতার এক সুপ্রাচীন এবং খ্যাতনামা মিউজিক কোম্পানিতে কাজ করছেন। চাকরির পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত। কলকাতার ইতিহাস নিয়ে একটি বই সদ্য প্রকাশিত হয়েছে তার, এবং কলকাতা বেতারের ইতিহাস নিয়ে একটা শোধমূলক কাজে বর্তমানে ব্যস্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। তাহলে আমরা এর পরে যাচ্ছি সৌভিক মিশ্রের কাছে। তাহলে আমরা শুরুতে না হয় একটু সুতীর্থ দাসের সঙ্গে কথা বলেই শুরু করা যাক, যে এই যে বিজ্ঞাপনের জগৎটা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি সাম্প্রতিক সময়ের যে সমাজ রূপান্তরটা দেখি, ধরুন গত 20-30 বছরকে যদি তাকিয়ে দেখি, তাহলে এই সমাজ বিবর্তনে বিজ্ঞাপনের একটা গুরুত্ব আছে। বিজ্ঞাপন পণ্য বিক্রির জন্য একটা ইলিউশন তৈরি করে, এরকম একটা সমালোচনা যেমন আছে, তেমনি একই সঙ্গে বিজ্ঞাপন সমাজকে অনেক জায়গায় অনেক ভালো বার্তা দিয়ে এর একটি কাঠামো তৈরি করে, সমাজের শোধনমূলক কাজেও আসে। সব মিলিয়ে এই যে বিজ্ঞাপন শিল্প, এটাকে আমরা আজকে আলোচনায় এই কারণে আনতে চেয়েছি যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম এবং মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে এমন একটি প্রভাবশালী মাধ্যম। আপনি কি বলবেন? সবচেয়ে আগে তো আমি গ্লোবাল লিড ফেস্টের আয়োজকদের একটা বড় মাপের ধন্যবাদ জানাবো। এটা শুধু আমি না, এবং আমি সৌভিকের হয়েও, সৌভিক নিশ্চয়ই একই কথা বলবে। তার কারণটা হলো, বাংলা ভাষা কেন্দ্রিক একটি এরকম সাহিত্য উৎসবে, বিশেষ করে বিশ্বস্তরের একটি সাহিত্য সভায় বিজ্ঞাপনের ভাষাকে সেই স্থান দেওয়ার জন্য ঘটনা চক্রে কি হয় যে কি বিজ্ঞাপনকে না সেইভাবে আনা হয় না। সাহিত্য সভা তো ছেড়েই দিলাম। তো যাই হোক, চলে আসছি আপনার প্রশ্নতে, যে আমি আমি কি মনে করি এই যে বিবর্তনের মধ্যে দিয়ে বিজ্ঞাপনে যাওয়াটা, হ্যাঁ, বিবর্তনের মধ্যে দিয়ে শুধু বিজ্ঞাপন কেন, সমস্ত কিছুই যায় একটা সমাজেতে। একটা একটা সময় পাল্টায়, তার সাথে তার সাহিত্য, তার ভাষা এবং গান বাজনা যেরকম পাল্টায় তেমনি বিজ্ঞাপনেরও সেই একই গল্প। একটা ছোট্ট কথা বলি, বিজ্ঞাপনের বিবর্তনটা যদি দেখতে হয় আমাদেরকে, তাহলে একটু পিছিয়ে যেতে হয়। বেশি না, 250 বছর পিছনে যদি চলে যাই আমরা, তাহলে আমরা চলে যাই সেই সময়টাতে, যেই সময় ধরুন একটু একটু করে সূত্রপাত হচ্ছে আমাদের নবজাগরণের, এবং একটা একটা করে জিনিস কলকাতা শহরে এসে যোগ দিচ্ছে। প্রথমত হচ্ছে সংবাদপত্র। এই প্রসঙ্গে বলে রাখি যে বিজ্ঞাপন ভারতবর্ষে প্রথম কিন্তু এই শহর থেকেই এসেছে, এই শহরেই তার জন্ম, এবং স্বাভাবিক কারণেই। তার কারণটা হচ্ছে বিজ্ঞাপন মূলত দাঁড়িয়ে থেকেছে খবরের কাগজের উপর। তার আগে তো আমরা পথে ঘাটে ফিরি করা, সেগুলোকেও আমরা বিজ্ঞাপন বলি। বা একটা সময় আমরা শুনেছি রোমেতে দেওয়ালেতে লিখে দেওয়া হতো অমুক জায়গায় অমুক কিছু পাওয়া যাবে, এরকম নানান এরকম আমরা গল্প জানি। কিন্তু একটা সিস্টেমেটিক বিজ্ঞাপন যেটা কিন্তু ভর করেছিল খবরের কাগজের উপর, এবং এই দেশেতে কলকাতাতেই সেটা শুরু হয়। উই অল নো, সেটা হচ্ছে হিকিস গ্যাজেট।
প্রথম যে পত্রিকাটি, সংবাদপত্রটি যেটা ভারতবর্ষেতে আমরা পাই, এবং সেই জেমস হিকির যে নিউজ পেপারটি 1780 সালেতে প্রথম যেটা প্রকাশিত হলো, তার নাম ছিল, দেখুন কি অদ্ভুত, হিকিস বেঙ্গল গেজেট অফ দি অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার্স। অ্যাডভার্টাইজিং কথাটা এখানে আসছে। তখন অ্যাডভার্টাইজিংটা একটা অদ্ভুত একটা তার চেহারা ছিল। বেসিক্যালি ওই নোটিশ, হ্যাঁ, কোটেশন, টেন্ডার, এইসব নিয়ে, মানে আমরা যেই ধরনের বিজ্ঞাপন আজকে দেখতে অভ্যস্ত সেসব তো ছিলই না। তো স্বাভাবিক, তার কারণটা হচ্ছে তখন তো সময়টা অন্য। তখন এই তো গতকালকে আপনি তো ছিলেন, যে পবিত্র সরকার মহাশয় বললেন যে 1872 সালে যে ইয়ে করা হয়েছিল, জনগণনা করা হয়েছিল, তার মধ্যে দেখা গেছিল যে শিক্ষার হার তখন 3%। তাহলে বুঝেই নেওয়া যায় 1780 সালে তাহলে কি হতে পারে, হয়তো ততটাই ছিল বা তার থেকেও কম। তো পেপারটাও আমরা শুনেছি ওই হার্ডলি বোধহয় 200-250 মতন পেপার তিনি ছাপতেন, এবং তাতে এই ধরনের বিজ্ঞাপন থাকতো। আজ কথা যখন আমরা বলছি বিজ্ঞাপনের বয়ানের, আমি সেই হিসেবেই বলছি, এই বয়ানটাও কিন্তু ধীরে ধীরে পাল্টাতে থাকে। পরবর্তীকালে প্রথম বাংলা খবরের কাগজটি যখন এলো 1818 সালে, সংবাদ দর্পণ, সেই খবরের কাগজ যখন বাংলা বিজ্ঞাপন দিতে শুরু করলো, সেখানেও কিন্তু এই ধরনেরই বিজ্ঞাপন পেয়েছিলাম। এবার চিন্তা করুন, আস্তে আস্তে সময়টা পাল্টাচ্ছে এবং আমাদের নবজাগরণ আরো উজ্জীবিত হচ্ছে। আমরা পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা পাচ্ছি বিবেকানন্দ, এইসব পেতে পেতে 1906 সাল, সম্ভবত 1906 সাল, আমি ঠিক এক্সাক্ট ডেটটা মনে নেই আমার, যুগান্তর পত্রিকা এলো, এবং তারপরে 1922 সালে, মানে আর তো কিছুদিন পর 100 বছর পূর্বে, আনন্দবাজার পত্রিকা শুরু হলো। এবং এই দুটো পত্রিকা আসা এবং তার সঙ্গে সমাজেও নানান ঘটনা ঘটা, শিক্ষা কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে, বেতন স্কুল, হিন্দু কলেজ, এগুলো গড়ে উঠছে, কিছু কিছু ব্যবসাও হচ্ছে। বাংলার বিজ্ঞাপন আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো। সেখানে কিন্তু আর সেই নোটিশ, টেন্ডার, এই ধরনের বিজ্ঞাপন আর থাকছে না। তখন কিন্তু আমরা পাচ্ছি ছোট ছোট প্রোডাক্ট বিক্রি হচ্ছে, হ্যাঁ, কোথাও হয়তো রামায়ণ বিক্রি হচ্ছে, বই বিক্রি হচ্ছে, তার একটা বিজ্ঞাপন পাচ্ছি। এবং শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রায় 50 বছর ধরে প্রায় 90টা বিজ্ঞাপনে তিনি এন্ডোর্সমেন্ট করেছেন, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ভাবা যায় যে কি রবীন্দ্রনাথ ঠাকুর, মানে কি না, তিনি বিজ্ঞাপন করছেন কালীর, তারপরে বীমা কোম্পানি, তারপরে সাবানের বিজ্ঞাপন, সমস্ত দিয়ে আমি পছন্দ করি, আমার ভালো লেগেছে, এই ধরনের এন্ডোর্সমেন্ট থাকছে। আচ্ছা, এইবার এখানে একটা ছোট্ট জিনিস আমি বলতে চাইবো, সেটা হচ্ছে বিজ্ঞাপনের একটা অদ্ভুত নিয়ম আছে। বিজ্ঞাপন যখন একা বাজারে আসে, তখন কিন্তু সে শুধু বলে আমি আছি, তোমরা এসো, আমাকে কেনো। বিজ্ঞাপনের যেই আরেকটা কম্পিটিটর চলে আসে, তখন কিন্তু সে অন্য কথা বলতে শুরু করে। সে বলে আমি ওর থেকে ভালো, আমারটার মধ্যে এই এই গুণাবলী আছে, আমাকে কিনো। এরপরে যদি একাধিক কম্পিটিশন চলে আসে, তখন সে তার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সে একজন মানুষকে খোঁজে। আমি কিন্তু খুব সহজ সরল ভাবে বলার চেষ্টা করছি। একজন মানুষকে খোঁজে যে তাকে এন্ডোর্স করবে, এবং সেখান থেকেই কিন্তু এন্ডোর্সমেন্টের পদ্ধতিটা শুরু হলো। এবং ভারতবর্ষে, মানে বাংলা বিজ্ঞাপনে আমি বলবো, রবীন্দ্রনাথ সেই কাজটা করেছেন। শুধু রবীন্দ্রনাথ কেন, বিজ্ঞাপনেতে লেখালেখি করেছেন নজরুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন। এইভাবে দেখুন বিবর্তনটা ঘটছে, বাংলা বিজ্ঞাপনের বয়ানটা বদলাতে বদলাতে আসছে। এন্ডোর্সমেন্ট গেল, তারপরে যখন এলো আরো কম্পিটিশন, মানে চিন্তা করুন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন মানে বাজার বিপণনের ব্যবস্থাটা শুরু হলো, যখন কেনা বেচাটা আরো ব্যাপকভাবে শুরু হলো, প্রোডাক্ট তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রিজ আসছে, তখন যেটা দেখা যাচ্ছে যে আর শুধু এন্ডোর্সমেন্ট হচ্ছে না, কম্পিটিশনটা এত টাফ হয়ে গেছে। মগজেতে যে জিনিসটা হিট করতে পারছিলাম, প্রথমে বলতাম এসো আমাকে কিনে নিয়ে যাও,
দ্বিতীয়বার যখন বলছিলাম যে কি দুজনের মধ্যে আমি শ্রেষ্ঠ, কিনে নিয়ে যাও, তারপরে ওই দেখো ওই ভদ্রলোক বলছেন আমাকে কিনে নাও, এইটা সব মগজেতে হিট করা হচ্ছিল, যখন আর হচ্ছে না তখন হৃদয়ে হিট করার ব্যাপারটা এলো। মানে বিজ্ঞাপনগুলোর মধ্যে সেই সেন্টিমেন্টাল ভ্যালু, সেই জিনিসটাকে আনার একটা ব্যাপার আলো। এবং তখন আমরা পাচ্ছি অন্য রকমের অ্যাড, যেটা কিন্তু প্রোডাক্ট অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলছে না, আপনার হৃদয়কে ছুঁয়ে যেতে পারে তেমন কথাবার্তা বলছে। আবার দেখুন বাংলা বিজ্ঞাপন, অ্যাকচুয়ালি এটা ইন জেনারেল সব বিজ্ঞাপনের ক্ষেত্রেই হয়, বয়ানটা কিন্তু বদলে গেল। আপনার কাছে কিরকম? আবারও আমি আসছি সুতীর্থদা। এখন আমরা একটু সৌভিক মিশ্রের সঙ্গে কথা বলিনি। বিজ্ঞাপন হ্যাঁ, জগতে খুব পরিচিত একটা নাম, এসওএস আইডিয়াস এর পরিচালক। আর খুব বেশি করে বলার কিছু নাই, ওনার কাজের মধ্যে দিয়ে মোটামুটি ভাবে মানুষ ওনাকে চিনে। তো সৌভিক মিশ্র, এই যে আহ, বিজ্ঞাপনের যে বয়ান, এটার তো একটু আগে উনি আমাদের কাছে একটুখানি পরিষ্কারও করলেন, যেটা বদলাচ্ছে, যেটা ক্লিশে ব্যাপার ছিল যে এসো আমাকে কিনে নিয়ে যাও, ওটা তো বোধহয় চলছে না। ক্রেতার মনেও এক ধরনের বলা যায় যে সূক্ষ্মতা তৈরি হয়েছে। খুব বেশি পুশ করতে গেলে মানুষ ওখান থেকে একটু সরেও যেতে পারে, এবং মানুষের মধ্যে অনেক সচেতনতা তৈরি হওয়াতে আহ, ওই 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 সচেতনতার জায়গাগুলোকে স্পর্শ করতে হচ্ছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে যে জিনিসটা গ্রো করে গেছে, বিশেষ করে এই নিউ মিডিয়ার আগমনের পরে। আপনি যদি এই যে এই ভাষার এই বয়ানের যে রূপান্তর ঘটছে ভিজুয়াল মাধ্যমেও, এবং যে টুকটাক কথাবার্তা থাকছে সেখানেও, এর মধ্যে দিয়ে তো সংস্কৃতিকেও তুলে ধরা হচ্ছে। আপনি আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমাদেরকে একটুখানি স্পষ্ট করেন ব্যাপারটা। হুম। আপনার প্রথমে নমস্কার জানাই সমস্ত শ্রোতা দর্শককে এবং ডায়ালগ ইনের অর্গানাইজারদের, আপনাকে, সুতীর্থকে, সবাইকে। দেখুন, বিজ্ঞাপনের বয়ান আহ, এটা ঠিক একমাত্রিক ব্যাপার নয়। বিজ্ঞাপনের বয়ান বলতে আমরা অনেক কিছু বুঝতে পারি। যেমন ধরুন, একটা বয়ানের পরিবর্তন হচ্ছে সাবেককালে আমরা যেভাবে কথা বলতাম, আজকাল আমরা অন্যভাবে কথা বলি। কাজেই বাচন ভঙ্গির তফাৎ, এবং তার সঙ্গে মানে এক্সপ্রেশন, মানে লিখিত এক্সপ্রেশন বা স্পোকেন এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের ধারা বদলে যাওয়া, সেটা এক ধরনের পরিবর্তন। সেকেন্ড এক ধরনের পরিবর্তন, যেটা আসলে আমি একটা খুব ইন্টারেস্টিং জার্নির মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাব একটু পরে, সময় থাকলে। যেটা দেখা যাবে যে ধরুন 60-এর দশক থেকে পাশ্চাত্যে ভিজুয়াল আইডিয়ার চল শুরু হয়, যে শুধুমাত্র শব্দ দিয়ে নয় বা ভাষা দিয়ে নয়, ছবি দিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে ছবি এবং শব্দের যুগলবন্দিতে একটা একটা ভাব, একটা আইডিয়া প্রকাশ করা। এটাও একটা বয়ানের পরিবর্তন বলতে পারেন আপনি। যে ধরুন আগেকার বিজ্ঞাপন একরকম দেখতে শুনতে হতো, তারপরের বিজ্ঞাপন কিভাবে বদলে গেল। এবং তৃতীয় বয়ানের যে তফাৎ, সেটা সুতীর্থ কিছুটা টাচ করলো। সেটা একটু বিশদভাবে বলতে গেলে, যে দেখুন, বহুদিন পর্যন্ত বিজ্ঞাপন ছিল ওয়ান ওয়ে কমিউনিকেশন। মানে ধরুন একটি বিলবোর্ডে আপনি দেখছেন একটি পণ্য এবং সে বলছে আসুন আমাকে কিনুন। কিন্তু এই 2010 নাগাদ আমাদের সোশ্যাল মিডিয়া বলে একটি ব্যাপার যখন পপুলার এসে হলো, গেল। হ্যাঁ, তখন এই ওয়ান ওয়ে কমিউনিকেশনের দিনও শেষ হয়ে গেল। তখন যেটা শুরু হলো, বিজ্ঞাপন হ্যাজ বিকাম আ ডায়ালগ, যেটা আমরা এখন এই ডায়ালগের মধ্যেই রয়েছি। তো বিজ্ঞাপনও কনজিউমারের সঙ্গে একটা এক্সচেঞ্জের মধ্যে গেল, এনগেজমেন্টের মধ্যে গেল। তো সেই একতরফা মেসেজ থেকে এখন একটা কনভারসেশন। সো এটা আরেকটা বিজ্ঞাপনের বয়ানে পরিবর্তন হয়েছে। তো মানে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে,
মানে ঠিক একটা উত্তর হয় না আর কি। না, হ্যাঁ, আমি ওইভাবেই হ্যাঁ, করেছি প্রশস্ত করে, যাতে আপনি ওই জায়গাটা এই জায়গায় একটা আমার সম্পূরক প্রশ্ন মনে আসছে। আপনি তো জানেন যে হুম, আমরা এটুকু বুঝতে পারি যে আমাদের সমাজটা অনেক বেশি ভোগবাদী হয়ে গেছে, না? এটা কিন্তু নিশ্চয়ই। হুম, আপনি আর একটা ট্রেন্ডের কথাও নিশ্চয়ই জানেন। আপনি জানেন যে পশ্চিম আবার মিনিমালিস্টিক লাইফস্টাইল এসে গেছে, তাই না? হুম, যে হুম, যে আগের মতো করে ওই রকম প্রদর্শনবাদিতা নেই। হুম, একটা একটা অল্পে তুষ্ট জীবনকে বিজ্ঞাপনের মধ্যেও অনেক জায়গায় তুলে ধরা হচ্ছে। আহ, হুম। ওই 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 রূপান্তরটা আপনি দক্ষিণ এশিয়া দেখতে পাচ্ছেন কিনা, দক্ষিণ এশিয়া বুঝতে পারছে কিনা যে আগে যে একটা রাজকীয় ব্যাপারকে তুলে ধরাটাই ছিল পণ্য বিক্রির মাধ্যম, হুম, ওই হুম। জায়গা থেকে যে সূক্ষ্ম বার্তায় চলে যাচ্ছে বিজ্ঞাপন, সেই বয়ানের জায়গাটাতে ভাবনা বদল কি হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। প্রথমত সূক্ষ্মতার একটা জায়গা তো অবশ্যই তৈরি হয়েছে, আহ, যেটা আন্তর্জাতিকভাবেও তৈরি হয়েছে এবং ভীষণভাবে বাংলা বিজ্ঞাপনে তৈরি হয়েছে, যেটাও আমি হয়তো আপনাদের দেখাতে পারবো। এবং বাংলা বিজ্ঞাপন দেখুন, আমি মূলত পশ্চিমবঙ্গের বিজ্ঞাপনই বলবো, যদিও বাংলাদেশের বিজ্ঞাপনের সঙ্গেও আমার পরিচয় আছে এবং বেশ কিছুদিন আমি কাজও করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের বিজ্ঞাপনেও সেটা আমরা দেখতে পাই আর কি। মানে আহ, সময়ের সাথে, মানে বিজ্ঞাপনের বক্তব্য, বিজ্ঞাপনের ইমেজারি, বিজ্ঞাপনের স্টাইল, সমস্ত কিছুর মধ্যেই সেই পরিবর্তনটা এসেছে। আহ, মানে আপনি কি সেটাই জিজ্ঞেস করছিলেন নাকি? সেটাই আমি জিজ্ঞেস করতে হ্যাঁ, চাচ্ছিলাম যে বয়ান যে বদলে যাচ্ছে আর কি, মানে আগের মতো করে হ্যাঁ, আর বিজ্ঞাপন উপস্থাপিত হচ্ছে না আর কি। হ্যাঁ। তো যেটা বলছিলাম যে ওই 60-এর দশকে যে ভিজুয়াল আইডিয়ার ব্যাপারটা আহ, পাশ্চাত্যে এসেছে, সেই ভিজুয়াল আইডিয়ার হাত ধরে বিজ্ঞাপনের বয়ানের সূক্ষ্মতা, আগে যেটাকে আমরা গোদা ভাবে বলা বলতাম, সেটা আরো সাটল হওয়া, আরো আহ, আরো কি বলবো, আরো আরো সফিস্টিকেটেড, আরো রিফাইন্ড অবশ্যই হয়েছে। এবং আহ, ওই পশ্চিম বাংলার বাংলা বিজ্ঞাপন সম্বন্ধে যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আপনি যদি দেখেন বাংলা বিজ্ঞাপন গত 20 বছরে কিভাবে ইভলভ করেছে, তাহলে দেখবেন যে ভারতবর্ষের অন্তত আর কোনো আঞ্চলিক ভাষায় আমার অন্তত জানা নেই এরকম বিজ্ঞাপন হয়। কাজেই বাংলা বিজ্ঞাপন ইজ এ সেপারেট জনরা বাই ইটসেলফ, যেটা আপনি গুজরাটি বিজ্ঞাপনে পাবেন না বা তামিল বিজ্ঞাপনে পাবেন না, এই ধারাটা। কাজে সেইভাবে খুবই স্বতন্ত্র বাংলা বিজ্ঞাপনের একটা যে যে কালচার বলবো, খুবই অন্যরকম। একটা গল্প বলার একটা একটা ব্যাপার আছে এখানে, একটা একটা গল্প যেন সুন্দর করে বলে দিতে পারে খুব অল্প সময়ে, 10 সেকেন্ডের একটা গল্প বলে ফেলা, এটা খুবই না চমকপ্রদ দেখুন, একটা ব্যাপার। 10 সেকেন্ড বা 30 সেকেন্ডে গল্প বলাটা অবশ্যই, এটা যারা বিজ্ঞাপন তৈরি করেন তাদের আয়ত্তে এসে যায়। মানে একটা গল্প আমি কি করে ছোট করে বলবো, হুম, হুম। কিন্তু আহ, মানে সেটাই পুরোটা নয় আর কি। মানে তার সঙ্গেও আহ, মানে আরো নানা রকম পরিবর্তন, আরো নানা রকম মডিফিকেশন সারাক্ষণই হয়ে চলেছে বিজ্ঞাপনের জগতে। সেটা খুব ইন্টারেস্টিং, সেই সেই পরিবর্তনের ধারাটা অবজার্ভ করা। আমরা আবার একটু সুতীর্থ দাসের কাছে যেতে চাইছিলাম যে ইতিহাস হিসেবে, মানে একটা জনপদের ইতিহাস হিসেবে, মানুষের ইতিহাস হিসেবে বিজ্ঞাপনকে সেইভাবে আর্কাইভ করা হয়নি বোধহয়, বা হলেও তা এলোমেলো হয়ে আছে। সেখান থেকে কিন্তু একটা একটা ন্যারেটিভ পাওয়া যাবে যে জনজীবনটা কেমন ছিল ওই সময়। আজ থেকে 40 বছর আগে সমাজটা কেমন ছিল, আজ থেকে 30 বছর আগে কেমন ছিল। এই সমাজের ক্রমরূপান্তরটা আপনি ভিজুয়াল এফেক্টের মধ্যে পাচ্ছেন, আপনি যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, যেভাবে কথা বলা হচ্ছে তার মধ্যে পাচ্ছেন, সাজসজ্জায় পাচ্ছেন। তো এ- হুম। মানে ইতিহাস হিসেবে, মানে সমাজের একটা একটা প্রত্ন উপাদান হিসেবে বিজ্ঞাপন সংরক্ষণের বা আর্কাইভ করার প্রয়োজন কতটা অনুভব করেন আপনারা, মানে আপনারা কি বলবেন এই ক্ষেত্রে? প্রথমে প্রয়োজন তো অতি সুতীর্থ দাস। অবশ্যই
খুবই প্রয়োজন, কারণ শুধু যারা বিজ্ঞাপনের কাজ করছেন তা তো না, বিজ্ঞাপনের বিজ্ঞাপন নিয়ে পড়াশোনা করছেন ছাত্রছাত্রীরা আছেন, তারপরে আহ, বিজ্ঞাপন নিয়ে চর্চা করেন যারা, তাদেরও একটা প্রয়োজন। একটা ছবি যদি আর্কাইভ করা যায়, সাহিত্য নানান উপাদানগুলোকে যদি আর্কাইভ করা যায়, তাহলে বিজ্ঞাপন কেন করা যাবে না? আমি বিজ্ঞাপন নিয়ে আহ, ঘাটাঘাটি করতে গিয়ে দেখেছি, মানে আর্কাইভ করার কথা আমরা ভেবেছি, আমাদের একটা গ্রুপ আছে, আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছি। আহ, আছে, প্রচুর বিজ্ঞাপন আছে। আমি বাংলা বিজ্ঞাপন যদি বলি, সেইভাবে কিন্তু আর্কাইভ করা নেই। এবং ওই যেটা একটু আগে আমি বলছিলাম, যে একটা সার্টেন স্টেজের পর তারপর আর কিছু পাওয়া যাচ্ছে না যে বাংলা বিজ্ঞাপন নিয়ে। খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু, আই এম শিওর, আমি জানি না, মানে আজকে সৌভিক তুমি যে প্রেজেন্টেশনটার কথা বলছো তার মধ্যে হয়তো আছে, যেমন আম, রবীন্দ্রনাথ ঠাকুর পাগলামির ওষুধের একটা বিজ্ঞাপন করেছেন। মনে আছে, হ্যাঁ। হ্যাঁ, এবং লোকে অনেক নাকি সেই সময় সমালোচনা করেছিল যে কি রবীন্দ্রনাথ ঠাকুর কি এই দিন এলো যে কি এখন এইসব বিজ্ঞাপন করছে। আসলে ব্যাপারটা তা না। এবং পরবর্তীকালে আমরা জানি ওনার এক ভাই কিন্তু মানে একটু না, ভুগছিলেন। রবীন্দ্রনাথ অনেক বিজ্ঞাপনই করেছেন, ডুয়ার্কিন হারমোনিয়ামের করেছেন, ডুয়ার্কিন হারমোনিয়াম করেছেন, বনভিটার করেছেন, কেএলএম জলযোগের এয়ারলাইন্স, নামটা রবীন্দ্রনাথ দিয়েছিলেন। জলযোগের নামটা এবং তখনকার দিনে জলযোগ মানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। সব মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে, ওরা বললো আমরা তার পাশাপাশি নোনতাও রাখবো এবং বসে খাওয়ার ব্যবস্থা করব, এবং সেটাকে এন্ডোর্স করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো, এগুলোর সাথে কিন্তু তখনকার সমাজটা, সেই সমাজের ছবিটা উঠে আসছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা কিন্তু মানে ক্রোনোলজিক্যালি কিন্তু পাচ্ছি না কিছু। হয়তো কেউ কাজ করছেন, শুধু অন্যের নিশ্চয়ই ঘাড়ে কেউ দেব কাজ না, করছেন কিছু। আমাদেরও করা উচিত, আমরাও চেষ্টা করে দেখতে পারি যে একটা কতটা সময় থেকে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করেছিলাম আমারই এক সহকর্মী জয়ের উদ্যোগে, তার নাম এখানে বিজ্ঞাপন মারিবেন। তাতে এখানে অনেক বিজ্ঞাপন বিজ্ঞাপন মারিবেন, আর্কাইভ হ্যাঁ। করা হয়েছিল। এছাড়া বাংলাদেশের কিছু কিছু ফোরাম আছে, কিছু ইউটিউব অ্যাডের ওরকম সংগ্রহ রয়েছে, কিন্তু সেরকম মানে সিস্টেম্যাটিক আর্কাইভিং আমার মনে হয় নেই, এবং করা খুব মুশকিলও। মানে আগের কাজগুলো পাওয়া যাবেই বা কোথায়, সেটা একটা সমস্যা। আগের তবে কিছু কাজগুলো আছে। পাওয়া যায়। পত্রিকার না, যেমন পত্রিকার দপ্তরে কিন্তু আপনি পাবেনই, হ্যাঁ, হ্যাঁ, প্রিন্ট মিডিয়া যা আছে। হ্যাঁ, তারপরে হুম। আপনি আপনি রেডিওর ক্ষেত্রেও কিন্তু আর্কাইভিং সিস্টেম খুব ভালো। বিশেষ করে আপনি হুম। যদি অল ইন্ডিয়া রেডিওর কথা বলেন, আকাশবাণীর কথা যদি বলেন, বা বাংলাদেশ বেতারের কথা যদি বলেন, আছে এগুলো। হুম। আর হুম। টিভি তো আছেই, আমরা তো ইউটিউবে পাচ্ছি। হুম। সুতরাং কাউকে এটা ক্যাটালগিংটা করতে হবে আর কি, মানে একটু করতে হবে। হ্যাঁ, গুছিয়ে হয়তো নিশ্চয়ই, নামাতে নিশ্চয়ই। হবে। তো এখন আপনি একটা প্রেজেন্টেশনের কথা বলছিলেন, আমাদের একটা ভ্রমণে, হ্যাঁ, বিজ্ঞাপনের ভ্রমণে হ্যাঁ, নিয়ে যাবেন বলছিলেন, সৌভিক নিশ্চয়ই। বেশ, বেশ, খুবই ভালো আইডিয়া। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আশা করি অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ফুল স্ক্রিন? আচ্ছা। ফুল স্ক্রিন, হ্যাঁ। তো প্রথমে যেটা করি সেটা, আপনি অবশ্য কলকাতার বিজ্ঞাপন নিয়ে কতটা পরিচিত আমি জানি না, এবং এই প্রেজেন্টেশনটা মূলত আমাদের পশ্চিমবঙ্গীয় আমি বেশ বিজ্ঞাপন পরিচিত, নিয়ে। কেননা আমাদের ছোটবেলাটা কেটেছে কি ওই অনেক লম্বা একটা অ্যান্টেনা ছিল, সেটা আমরা আচ্ছা, ঘুরিয়ে আচ্ছা। দূরদর্শনের দিকে দিয়ে ও দেখতাম, এবং আমাদের বিজ্ঞাপন খুব আনন্দ দিত। আমরাও এখান থেকে উল্টো দিকে ঘোরাতাম। আচ্ছা, তো আমরা শুরু করি একটা খেলা দিয়ে। আচ্ছা, সুতীর্থ নিশ্চয়ই এনজয় করবে। বঙ্গ জীবনের অঙ্গ চেনা লাগছে? হ্যাঁ। বড়লিন আমাদের অতি প্রিয়। পড়লেন। মুখে দিলে গলে যায় আহারে কি পুষ্টি। আইসক্রিম, কুলফি আইসক্রিম, কুলফি আইসক্রিম। এপাং ওপাং ঝপাং, এটা তো খুব রিসেন্ট বিজ্ঞাপন। বিজ্ঞাপনের বয়ান নিয়ে যেহেতু আমরা কথা বলছি, হরলিক্স, ভালো চুলের গোড়ার কথা। এটা হচ্ছে এলিন বলে একটি চুলের তেলের লাইন। আচ্ছা, উল্টে দেখুন পাল্টে গেছে। আনন্দলোক বলে একটি জনপ্রিয় ফিল্ম ম্যাগাজিন আছে, তার লাইন ছিল উল্টে দেখুন পাল্টে গেছে। পাল্টে গেছে। চেনো কি আমায়, এমপি জুয়েলার্স এর বিখ্যাত লাইন, ভগবান ছাড়া কাউকে ভয় করে না। এখানে বর্তমান বলে একটি সংবাদপত্র আছে, তার আচ্ছা, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ।
তারপরে আমাদের এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে, টিভি খুললেই শুনতে পাবেন। মার্গো সাবানের সেই বিখ্যাত দেখতে খারাপ মাখতে ভালো। বাবা, আমাদের পড়তে দেশে হয় নইলে একটা ছিল পিছিয়ে পড়তে আলমের হয়। 1 নম্বর পচা সাবান, হ্যাঁ, সে নামই দিয়ে আচ্ছা। দিয়েছে নামের পচা সাবান, কিন্তু বিক্রি হচ্ছে। সেরকম পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়, আনন্দবাজার পত্রিকার লাইন। তো এই 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 মানে বিজ্ঞাপনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার বার্তা, তার লাইন, এবং সেটা দিয়ে বিজ্ঞাপনকে লোকে আইডেন্টিফাই করে। যেরকম নাইকি বললি জাস্ট ডু ইট, সেরকম বিজ্ঞাপনের লাইন খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। তো বাঙালির বিজ্ঞাপন চর্চা, এক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গের বাঙালির বিজ্ঞাপন চর্চাই মূলত বলছি। তো আদি পর্ব, তো সুতীর্থ যে কথাটা বললো যে বিজ্ঞাপন ঠিকই, মানে বিজ্ঞাপন মানুষের সভ্যতার আদি থেকেই রয়েছে। তারপরে যখন প্রিন্টিং শুরু হলো, গুটেনবার্গ শুরু করলেন, তারপর থেকে বিজ্ঞাপন তখন প্রিন্টেড ফর্মে চালু হলো, লিফলেট, হ্যান্ডবিল ইত্যাদি। তারপরে যখন সংবাদপত্র এলো তখন সংবাদপত্র বিজ্ঞাপন আসতে শুরু করলো। কাজেই বিজ্ঞাপন বা প্রচার মানুষের জীবনে আদি থেকেই ছিল, এবং যত নতুন নতুন মিডিয়াম হয়েছে, হালে ডিজিটাল মিডিয়াম হয়েছে, সব মিডিয়ামেই বিজ্ঞাপন তার জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও ভিকিস গেজেট, তারপরে যখন বাংলা সংবাদপত্র শুরু হলো তখন এইরকম ধরনের বিজ্ঞাপন হতো আর কি, খুব স্ট্রেট ফরওয়ার্ড, অনেকটা লেখা। তখন ফটোগ্রাফির যুগ আসেনি, মরা মানুষ বাঁচাইবার উপায় আমেরিকায় আবিষ্কৃত। এটা তো সাংঘাতিক ব্যাপার, মরা মানুষ বাঁচাইবার উপায়। দেখুন, তখনই আমরা সেটা আবিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, তারপরে ব্রিটানিয়া বিস্কিট, মৃত সঞ্জীবনী সুধা ইত্যাদি বহু প্রাচীন বিজ্ঞাপন। তো রবি ঠাকুরের কথা হচ্ছিল, দেখুন রবি ঠাকুরের বিভিন্ন বিজ্ঞাপন, বোনভিটা, রেডিও স্নো, শ্রীঘৃত, প্রত্যেকটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এন্ডোর্সমেন্ট হয়েছে। এই ভদ্রলোক খুব ইন্টারেস্টিং একজন ভদ্রলোক, এর নাম হচ্ছে এইচ বোস। এইচ বোস, তার একাধিক পণ্য ছিল, একটি ছিল কুন্তলিন তেল এবং দেলখোস ইত্যাদি। তো কুন্তলিন তেল রবীন্দ্রনাথ ঠাকুর এন্ডোর্স করেছিলেন। কেন এইচ বোস মানে একটু বিশেষ উল্লেখের দাবি রাখেন সেটা আমি বলছি এক্ষুনি। তো এগুলো হচ্ছে ওনার সংস্থার বিভিন্ন বিজ্ঞাপন। বুড়োর মুখোশ ছেড়ে বাঁচা গেল, কুন্তলিন তেল। এবং দেখুন তখনকার দিনে বিজ্ঞাপন, এই পতিব্রতা পত্নীর পত্র একটা লম্বা কবিতা করে লেখা, মানে তখনকার দিনে বসে এইরকম ধরনের বিজ্ঞাপন ভাবতে পারা, এইখানে তো এখন ফিরে আসা যায়, মানে এমন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটি, কুন্তলিন গল্প শতক। গল্প শতক এটা একটা বইয়ের কালেকশন, 2টো ভলিউমে এখন পাওয়া যায়। উনি যেটি করেছিলেন সেটি এখনকার দিনে আমরা বিভিন্ন সিনেমায়, সিরিয়ালে দেখি না, প্রোডাক্ট প্লেসমেন্ট, মানে কোনো একটি ব্র্যান্ড কোনো একটি সিনে উপস্থিত রয়েছে। তো সেই ব্যাপারটি এইচ বোস করেছিলেন কুন্তলিনের জন্য। উনি প্রায় 5-6 বছর ধরে গল্প লেখার প্রতিযোগিতা করেছিলেন, যেখানে প্রেমেন্দ্র মিত্র লিখেছেন, আরো অনেকে লিখেছেন, এবং কন্ডিশনটা ছিল হচ্ছে গল্পের মধ্যে কোনোভাবে কুন্তলিনটা উল্লেখ করতে হবে, কুন্তলিন শব্দটি থাকতে হবে। তো মানে প্রতি সপ্তাহে গল্প বেরোতো, দারুণ দারুণ গল্প, তাতে প্রাইজও দেওয়া হতো, এবং সেই গল্প নিয়ে কুন্তলিন গল্প শতক পরবর্তীকালে আনন্দবাজার বিশ্বস থেকে বেরিয়েছে। তো দিস ওয়াজ রিয়েলি অ্যাহেড অফ হিজ টাইম যাকে বলা হয়। তো অনেকেই, সবাই নিশ্চয়ই জানেন সত্যজিৎ বাবু। হ্যাঁ, সত্যজিৎ রায় বিজ্ঞাপনের ক্যারিয়ার নিয়ে তো আমরা সবাই জানি। হ্যাঁ, ডিজে কিমারে উনি কাজ করেছিলেন 10 বছরেরও বেশি, এবং তখনকার দিনে বিজ্ঞাপনে কিন্তু সত্যজিৎ রায় একজন ডার্ক সাইটে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন, মানে একদম অচেনা অজানা একজন কর্মী ছিলেন না। এবং ওনাকে একসময় ডিজে কিমার থেকে লন্ডনে পাঠানো হয়েছিল সেখানে মানে লন্ডনের অফিসে কাজ করার জন্য।
কাজী সত্যজিতের কাজও অতটাই ভালো ছিল। তো ওনার যে জিনিসগুলি আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে তা হচ্ছে তার সিনেমার পোস্টার। ইংল্যান্ডে যখন উনি কাজ করতে গেছিলেন তখন এক ব্রিটিশ আর্ট ডিরেক্টরের সঙ্গে আহ, কাজ করার সুযোগ হয়, এবং সত্যজিতের লেখায় পরে পাই যে সেই এক্সপিরিয়েন্সটা তাকে খুব সাহায্য করেছিল পোস্টার বানানোর ক্ষেত্রে। কারণ ওই যে বলছিলাম ভিজুয়াল আইডিয়া, এই দেখুন গণশত্রুর পোস্টার হচ্ছে ভিজুয়াল আইডিয়া, ছবি দিয়ে একটা গল্প বলা। ঘরে বাইরের পোস্টারটি হচ্ছে ভিজুয়াল আইডিয়া, একটি মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়, সে না বাইরে না ভেতরে, তার একটা লম্বা ছায়া পড়েছে ভেতরে, দীর্ঘ নিঃসঙ্গ একটা ছায়া। এবং সত্যজিৎ রায়ের ক্যালিগ্রাফি, সত্যজিৎ রায়ের ভাবনা পোস্টারের ক্ষেত্রে মানে অ্যাবসলিউটলি রিমার্কেবল। এবং ওনার সেই বিজ্ঞাপন সময় আমরা কিছু অন্য কোনো পোস্ট মানে কোনো ছবির পোস্টার কিন্তু এরকম হচ্ছে না। মানে উনি যে যখন এই পোস্টারগুলো করছেন তখন অন্যান্য ছবির পোস্টারগুলো কিন্তু এই ধরনের হচ্ছে না। হি ওয়াজ ওয়ে হেড অফ হিজ টাইম। খুবই সাদামাটা, হ্যাঁ, এবং আন্তর্জাতিক, মানে এই স্টাইল একেবারেই আন্তর্জাতিক। হ্যাঁ, এবং এগুলো সত্যজিৎ রায়ের কিছু কাজ। ওই যে বলছিলাম যে 1960s আমরা ভিজুয়াল আইডিয়া পাই আমেরিকায়, বিল বার্নব্যাক, এবং ওই যে টিভি সিরিজটা হয়েছিল ম্যাডম্যান, তাতে যে সময়টা দেখানো হয় ওই সময় বিজ্ঞাপন বদলাতে শুরু করে। কিন্তু সত্যজিতের কাজে দেখবেন মিড 50s করা কাজ, ধরুন এইটা টি উইথ মিউজিক, এটা সত্যজিতের কাজ, এবং দিস ইজ আ ভিজুয়াল আইডিয়া। চায়ের কাপ থেকেই ধোঁয়াটি বেরোচ্ছে এবং সেটি যেন একটা অদ্ভুত একটা মুড, একটা প্রশান্তি তৈরি করছে একজনের মনে। ছবিতে এই গল্পটা বলে দেয়, একটা সুর মূর্ছনা তৈরিরও ব্যাপার আছে। হ্যাঁ। এছাড়া সত্যজিৎ রায় বিভিন্ন ফন্ট তৈরি করেছিলেন, রে রোমান, রে বিজার, রে ড্যাফনেস ইত্যাদি, মানে নিজে ফন্টও বানিয়ে ফেলেছেন আপনি ভাবুন। এবং সেই সময় পর থেকে বিভিন্ন রকম বিজ্ঞাপন আর কি, সময় বদলাচ্ছে, 50-এর দশক, 60-এর দশক, মনে করো জুতো হাঁটছে পা রয়েছে স্থির, এটা যতদূর মনে হয় শক্তি চট্টোপাধ্যায়ের লাইন, আমার ভুলও হতে পারে। তো বিজ্ঞাপনের চেহারা আস্তে আস্তে বদলাচ্ছে। এই দেখুন ডোয়ারকিনের বিজ্ঞাপন, ডোয়ারকিন হারমোনি, এটা অবশ্য আগে। আমরা এবার 8 ও 9-এর দশকে যদি আসি, তখন বিজ্ঞাপন আরো কিছুটা বদলে গেছে। মুখে দিলে গলে যায়, আহারে কি পুষ্টি, কোয়ালিটি আইসক্রিম। যদি বউকে সত্যিই ভালোবাসো তাহলে প্রেস্টিজি নিয়ে এসো। এগুলো হচ্ছে 80-র দশক। তারপরে কলকাতাতে একটি এজেন্সি আসে, তার নাম হচ্ছে রেসপন্স, রাম রে শুরু করেন, এবং বাংলার বিজ্ঞাপনের এক যুগ বদল বলতে পারি আমরা রেসপন্সের হাত ধরে। এই সংস্থায় ঋতুপর্ণ ঘোষ কাজ করেছেন, সুজাতা কৃষ্ণমূর্তি কাজ করেছেন। এই যে দেখতে খারাপ মাখতে ভালো, মার্গো সাবানের একসময় খুব জনপ্রিয় বিজ্ঞাপন। বহু বছর ধরে ওরা বোরোলিনের কাজ করেছেন, ঋতুপর্ণ ঘোষ বোরোলিনের বেশ কিছু ফিল্ম বানিয়েছিলেন সুন্দর। আচ্ছা, আমি 1 সেকেন্ড একটু শেয়ারটা অফ করছি, করে আমি যাতে অডিওটা নিতে পারি সেই ব্যবস্থাটা করছি, তাহলে আপনারা আওয়াজও শুনতে পাবেন। শুষ্কতার দুঃখতার অবসান যদি চান, 12 মাস সারা অঙ্গে মেখে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। বোরোলিনের বিখ্যাত সেই জিঙ্গল, শ্রাবন্তীদির গাওয়া, এবং বাংলা ভাষায় ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জিঙ্গল যাকে বলে। তো রেসপন্সের কাজে একটা বিশেষ স্টাইল ছিল, কপির ব্যবহার, হোয়াইট স্পেসের ব্যবহার ইত্যাদি।
রেসপন্সের বিভিন্ন সময় কাজ। হুম। এটি একটি আনন্দবাজারের নববর্ষ বিজ্ঞাপন ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন গলানো সোনা 28 টাকা, এই ব্যাপারটা কলকাতায় খুব হিট ও হয়েছে। বাবা, মনে আছে সুদীপ্ত? হঠাৎ করে দেখি মানে গড়িয়াহাট ফ্লাইওভারে ছোট ছোট লিফলেট লাগানো, হ্যাঁ। গলানো সোনা 28 টাকা। কি কেউ ব্যাপার বুঝতে এটা? পারছে না এটা ব্যাপারটা। ব্যাপারটা কি আছে? হ্যাঁ, এটা ছিল আরতি সর্ষের তেল। আচ্ছা আরতি নামে আচ্ছা, একটি সর্ষের সর্ষের তেল। তেল। হ্যাঁ, তাদের তার টিজার ছিল পাঞ্চ এবং লাইনটা এটা- ছিল, হ্যাঁ, পরের হ্যাঁ, লাইনটা ছিল তারপরে তেল সারা নয় তো পেয়েছে। খাঁটি সোনা। হ্যাঁ, গলানো সোনা 28 টাকাটা টিজার ছিল, পরের লাইনটা যখন অ্যাডটা এক্সপোজড হলো তখন হচ্ছে তেল নয় তো খাঁটি সোনা। এই খাঁটি সোনা ঠিক। ব্যাপারটা মানে পিওরিটি অফ অসাধারণ। মানে এটা ওয়ান অফ দ্য হুম। সাকসেসফুল। এটা মানে কোন সাল বলো তো? এটা হবে এই মিড 80s, মিড এইটিজ। হ্যাঁ। তো এই সময় মনে আছে তোমাদের নিশ্চয়ই কি দাদা একটা মিনি হয়ে যাক ও বাবা, এই ফিল্মগুলো। তারপরে হরলিক্সের আমি কেন খাই, দারুণ আমি লাগে। কেন- দারুণ লাগে তো। এইসব খুব। তারপরে এটি হচ্ছে কন্ট্রাক্টে, তখন আমি এটা হচ্ছে মিড 90s, কন্ট্রাক্টে আমি তখন সবে জয়েন করেছি। হুম। জেরুসিলের জন্য পুজোর ক্যাম্পেইন ছিল এরকম। তারপর টেলিগ্রাফের মেট্রো বলে একটি কলকাতা শহরের ওপর পাতা আছে, তার জন্য একটা বিজ্ঞাপন। মানে এই সময়টা হচ্ছে আমি বিজ্ঞাপনে তখন এসেছি আচ্ছা এবং তখন বাংলাতে বেশ কিছু পরিবর্তন হচ্ছে এবং যেগুলো খুব ইনফ্লুয়েন্স করেছিল। যেমন ধরুন বাংলা গান বদলে যাচ্ছে, সুমন এসে গেছেন, অন্য রকমের গান শোনাচ্ছেন, তার সঙ্গে আরো অনেকে ইন্সপায়ার্ড হচ্ছেন, তারা নিজেদের মতো কাজ করছেন। ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন বাংলা সিনেমা বদলে দিচ্ছেন। অন্য রকমের একটা ভাইব ছিল সেই 90-এর দশকে। সুতীর্থ নিশ্চয়ই তার সাক্ষী ছিল। হ্যাঁ, তো বিজ্ঞাপনে আসার পর থেকে আমিও চেষ্টা করছিলাম যে বিজ্ঞাপনের ভাষাটাকে যদি কোনোভাবে বদলানো যায় আর একটু আধুনিক করা যায়। তো সেই একদম শুরুর দিকে এটা একটা প্রচেষ্টা যে কলকাতায় খানা আছে, খন্দ আছে, ধাঁধা আছে, ধন্দ আছে, ময়দান আছে, ফুটবল আছে, বর্ষায় হাঁটু জলও আছে, ডান আছে, বাম আছে, রিক্সা আছে, ট্রাম আছে, ফুটপাত আছে, হকার আছে, হকার উচ্ছেদ তাও আছে, লিটল ম্যাগাজিন আছে, লেনিন হোচিমিন আছে, মেলা আছে, খেলা আছে, আবার হারলে খেলা ভন্ডুল আছে, নাটক আছে, গান আছে, ফুটপাতে স্নান আলবত আছে, বন্ধ আছে, স্ট্রাইক আছে, পুজোয় ভীষণ মাইক আছে, ভিক্টোরিয়ায় রোম্যান্স আছে, ভাসান স্পেশাল ডান্স আছে, আর এখন আছে মেট্রো, সুন্দর কলকাতায় একটা গল্প কলকাতা নিয়ে। হ্যাঁ। তো একটা কথা আনন্দবাজার সময়কেই পত্রিকার, ধরে ফেললো। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকার খুব ইন্টারেস্টিং অ্যাডভার্টাইজিং হিস্ট্রি। হুম। তো এইটা ছিল আনন্দবাজার পত্রিকার এক সময়ের একটি ক্যাম্পেইন। 7,000 মাইল দূরে বসে অনুভব করি 80 লক্ষ মানুষের উষ্ণতা। সেখানে বডি কপি, মানে বিজ্ঞাপনে এই যে ছোট অক্ষরে যেটা লেখা তাকে আমরা বলি বডি কপি। তো এখন এই ধরনের বডি কপি আর পাওয়া যায় না। মানে আমি একটু একটা অংশ পড়ে শোনাচ্ছি। প্রথম প্যারাগ্রাফটার পরে দ্বিতীয় প্যারাগ্রাফে, এখনো ওর মনে পড়ে চাঁদে মানুষের পা দেওয়ার দিনটার কথা। আনন্দবাজার লিখেছিল, মানব জাতির আজ বড় দিন। তবে এ খবর আমাদের মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করে না হৃদয়ে বলতে পারি না। এমন ভাবে প্রাণের কথা আর কে লিখতে পারে? আনন্দবাজার পত্রিকা। এই ধরনের বয়ান, এই ধরনের ভাষা আস্তে আস্তে বিজ্ঞাপন থেকে চলে গেছে, আমাদের জীবন থেকেও চলে গেছে। এটা আরেকটি অ্যাড সেই সিরিজে। এরপরে 90 দশকের শেষের দিকে একটা ক্যাম্পেইন আমার করার সৌভাগ্য হয়েছিল, যেটি বেশ হিট হয় আর কি। পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়, আনন্দবাজার পত্রিকার ব্র্যান্ড ক্যাম্পেইন, প্রথম ব্র্যান্ড ক্যাম্পেইন। এবং এই লাইনটি আনন্দবাজার পত্রিকার সঙ্গে প্রায় 10 বছর থেকে গেছিল। তো এই কয়েকটা বিজ্ঞাপনে সেই সিরিজে, ভয় পেয়ে পালিয়ে আসা যায় খুব সহজেই, কিন্তু তাতে রাজনীতির আসল ছবিটা ধরা যায় না। এটা মমতা ব্যানার্জি নিগৃহীত হচ্ছেন হ্যাঁ সেটা দেখছি। বহু বছর আগে। নিমাই ঘোষের থেকে আমরা এই ছবিটি কিনেছিলাম সত্যজিৎ বাবুর। গ্রেস সার্কেলে বসে ফিল্ম রিভিউ করেন অনেকেই, আমরা আরো একটু কাছে যেতে চাই।
তো এই ক্যাম্পেইনটা খুব সফল হয়েছিল। সেই সময় সুতীর্থরা তো মনে আছে এইরকম হোর্ডিং ও কলকাতায় খুব দেখা যেত, হ্যাঁ। সাথে আছে পাঁচটি নেই। 87 পাশে নেই। হ্যাঁ, এবং পরপর আরো এগুলোকে আমরা নাম্বার হোর্ডিং বলতাম। আনন্দবাজারের প্রচার সংখ্যা যত বাড়ছে তত এই হোর্ডিং গুলো করা হতো আর কি। এরপরে আমরা এসে পড়লাম 2000-এর একবিংশে না? হ্যাঁ, এখানে এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কলকাতায় সৃজন সম্মান বলে একটি পুরস্কার শুরু হলো বাংলা বিজ্ঞাপনের জন্য। সংবাদ প্রতিদিন গোষ্ঠী শুরু করলেন এবং সেটি বাংলা বিজ্ঞাপনের জগৎটাকে খুব চার্জড আপ করে দিয়েছিল আর কি। মানে তখন কলকাতার বিভিন্ন যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, বিজ্ঞাপন এজেন্সি, তারা সকলেই সেই পুরস্কারের কথা মাথায় রেখে নিজেদের কাজের মান আরো তোলার চেষ্টা করছিলেন। আমরাও তার মধ্যে ছিলাম আর কি। এবং আমার একটা চেষ্টা ছিল যে বাংলা বিজ্ঞাপনটাকে আরো কি করে একটু আধুনিক করা যায়, আরো ভিজুয়াল আইডিয়া কি করে নিয়ে আসা যায়, সেই চেষ্টা পরবর্তীকালে আমরা করতে পেরেছিলাম। তো এই ক্যাম্পেইনটা ছিল প্রথম সৃজন সম্মানের ক্যাম্পেইন অফ দ্য ইয়ার। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক, মানে বাংলা বইয়ের স্বাদ, যে বাংলা বই পড়ে আপনারা বড় হয়েছেন সেই বাংলা বইয়ের স্বাদ আপনাদের ছেলে মেয়েদের কাছে নিয়ে আসুন, এটা ছিল এই ক্যাম্পেইনের মূল বক্তব্য। তো সেই সময় বিভিন্ন ইন্টারেস্টিং কাজ হয়। মানে দেখুন আস্তে আস্তে কমিউনিকেশনও ভিজুয়াল হচ্ছে। উল্টে দেখুন পাল্টে গেছে, এই লাইনটি খুব জনপ্রিয় হয়েছিল। আমি যখন বেটস ক্রিয়েটিভ ডিরেক্টর তখন আমাদেরই এক নবীনা কপিরাইটার, তার মস্তিষ্ক প্রসূত রং নাম্বার, এটি একটি ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজের জন্য একটা ক্যাম্পেইন হয়েছিল, সিডনি থেকে শ্রীরামপুর। পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। ইফ ইউ ডোন্ট রিড ইউ বিকাম আ ডাইনোসর। হ্যাঁ, একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা। হ্যাঁ, তো এরপরে আনন্দবাজারের দ্বিতীয় ব্র্যান্ড ক্যাম্পেইন, এটিও কলকাতায় প্রায় বছর 5 ধরে চলে, তার বেশিও হতে পারে। আনন্দবাজার কি বললো, মানে অনেকের অনেক রকম মত, কিন্তু সবাই জানতে চায় ফাইনালি আনন্দবাজার কি বললো। Because Anandabazar has the last word. লাস্ট ওয়ার্ড। তো এটা একটা কপি লেড ক্যাম্পেইন আর কি, অতটা ভিজুয়াল নয়, কিন্তু ইন্টারেস্টিং কপিটা। যে বাপ্পা বলল যা গেছে তা যাক, রেখা বলল নোবেল প্রাইজ আমাদের জাতীয় সম্পদ, বিশ্বভারতী বলল সাবোটাজ, বুদ্ধবাবু বলল রবীন্দ্রনাথের দায়িত্ব আমাদের সকলের, বিরোধী পক্ষ বলল এই তো পশ্চিমবঙ্গের আইন কানুনের হাল, সিআইডি বলল অপরাধী ভিতরেরই লোক, এফএম চ্যানেল বলল এই উপলক্ষে একটা গান শোনা যাক। আনন্দবাজার কি বলল। তো এইরকম মানে সিরিজ অফ, হ্যাঁ, এবং তার হোর্ডিংও হয়েছিল। এই হোর্ডিং গুলো কলকাতার শহর জুড়ে তখন চলতো, অনেক বছর ধরে চলেছিল। টপিক্যাল হোর্ডিং, এক একটা খবর হলেই সেটা নিয়ে হোর্ডিং করা, এবং আনন্দবাজার কি বলবে। এটি হচ্ছে আনন্দবাজারের তৃতীয় ব্র্যান্ড ক্যাম্পেইন, যখন আনন্দবাজার 90 বছরে পা দেয়। অতীত এবং বর্তমান একসঙ্গে। তো আনন্দবাজারের ফ্রম টাইম টু টাইম নানা রকম ইন্টারেস্টিং বিজ্ঞাপন হয়েছে। নিচে যেটি দেখছেন সেটি নববর্ষের বিজ্ঞাপন। হ্যাঁ, এটি হয়েছিল দোলের দিন, যেখানে হোলি কলকাতায় হয়। খবরে যেন রং না লাগে, আনন্দবাজার পত্রিকা, এবং হোর্ডিংটাই প্লাস্টিক দিয়ে র্যাপড। বাচ্চাকে পালস পোলিও নিয়মিত খাওয়াতে ভুলবেন না, পা বেঁকে গেছে, শিশু শ্রমিক, দূরত্ব বজায় রাখুন। বিভিন্ন পত্রপত্রিকার জন্য বিজ্ঞাপন, এগুলো সব সময় নিয়ে দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। রাজেশ খান্না যখন মারা গেছিলেন, আনন্দলোক, যেটি বাংলার নাম্বার 1 সিনেমা ম্যাগাজিন, চলচ্চিত্র ম্যাগাজিন, সেখানে একটি বিজ্ঞাপন বেরিয়েছিল, আনন্দকে হারিয়ে আমরা শোকাহত, আনন্দলোকের আনন্দটা হালকা হয়ে গেছে। এবং 2012-র কাজ কিন্তু যেরকম ভাবে
ফেসবুকে এটি শেয়ার হয়েছিল এবং লোকে পছন্দ করেছিলেন। দ্যাট ওয়াজ কোয়াইট এনকারেজিং। আমাদের এখানে উৎসবের বিজ্ঞাপনও একটা বিরাট ইন্টারেস্টিং এরিয়া। এটা 2001 সাল নাগাদ দেশ পত্রিকার পুজোর বিজ্ঞাপন, পুজো বার্ষিকীর বিজ্ঞাপন। এই সময়ের ভাবনা, এই সময়ের ছবি, এই সময়ের লেখা। এটি বেটসের করা 3-4 বছর আগের শারদীয় দেশের বিজ্ঞাপন। এটি 2 বছর আগের, এবং এটি গত বছরের পূজাবার্ষিকী বিজ্ঞাপন। সো মেধার উৎসব, এবং পুজোর সময় যে যে ফুলগুলো আমরা পাই, সেই ফুলগুলো দিয়েই বিভিন্ন জিনিস তৈরি করা। হৃদয়ের উৎসবে একটা হৃদয় তৈরি করা, মেধার উৎসবে মস্তিষ্কের মতো গঠন, ওদিকে ফুসফুসের মতো। হ্যাঁ, পূজাবার্ষিকীর বিজ্ঞাপন বিভিন্ন। তো দেখুন আস্তে আস্তে বিজ্ঞাপনের ভিজুয়াল কোয়ালিটি কত ইমপ্রুভ করছে, কত বদলাচ্ছে, এবং অত কথা আর নেই, অল্প কথা, ছবি, দুটি যুগলবন্দিতে গল্প বলা হচ্ছে। এটি এবং বলে একটি এজেন্সি করেছিল, আমার ভালো লেগেছিল বিজ্ঞাপনটি। কোকা-কোলা, থামস আপ, এরা তো প্রত্যেক পুজোতেই চুটিয়ে বিজ্ঞাপন করে। একবার বেটস থেকে করা হয়েছিল কোল্লাকুলি। আচ্ছা, পুজো শেষ হয়ে যাওয়ার পর বিজয়া দশমী কোলাকুলি। এইটি যখন হয়েছিল তখন মনে হয় সুতীর্থ ফ্রেন্ডস এফএম এ ছিল। হ্যাঁ, ফ্রেন্ডস এফএম এর পুজোর বিজ্ঞাপন, পুজোর ব্যানার। তোমার কাছে ওই সিরিজটা নেই না? প্রথমটা কোনটা? লঞ্চের সিরিজটা, লঞ্চের সিরিজটা। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। তো বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন এজেন্সির করা। এইটা আমার ভালো লেগেছিল। এবার পুজোয় বাড়ি, সাচি ছিল রিয়েল এস্টেট কোম্পানি। এটা আমি দেখেছি একটা উদাহরণ দেওয়ার জন্য। প্যান্টালুনস এর বিজ্ঞাপন, ডান দিকে যেটা দেখছেন সেটা কিছু বছর আগে, বাঁদিকে নিচে যেটা দেখছেন সেটা 2-1 বছর আগের। হ্যালো সাজগোজ বিজ্ঞাপনের বয়ানটা কিরকম চেঞ্জ হচ্ছে, এবং লেখার স্টাইল চেঞ্জ হচ্ছে। বাংলা অক্ষর নেই, বাংলা শব্দ রয়েছে, বাংলা অক্ষর নেই, কারণ এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি ওই যে মোবাইল টেক্সট ফোনে করা বাচ্চারা, হ্যাঁ টেক্সট করে দিচ্ছে রোমানে। হ্যাঁ, আমাদের এবিপি আনন্দ, যেটা আগে ছিল স্টার আনন্দ, সেটা লঞ্চ হয়েছিল এই ক্যাম্পেইন দিয়ে। তারপরে এটা ছিল তাদের একটি ব্র্যান্ড ক্যাম্পেইন, অনেক পুরস্কার পেয়েছিল একসময়। কলকাতা টিভির এই ক্যাম্পেইনটিও খুব হিট হয়েছিল। প্রতিবাদ ছাড়া কলকাতা হয় না, ঘুষ ছাড়া ফাইল পাস হয় না, ইত্যাদি ইত্যাদি। এবং শেষমেশ তোপসে ছাড়া ফেলুদা হয় না, এটা খুবই আমার ভালো লাগছে। তোপসে ছাড়া ফেলুদা হয় না। এইটির কথা সুতীর্থ এক্ষুনি বলছিল। এই ক্যাম্পেইনটিও প্রচুর পুরস্কার পেয়েছিল। ফ্রেন্ডস এফএম যখন লঞ্চ হয় তখন দিস ওয়াজ দ্য লঞ্চ ক্যাম্পেইন, এবং এই ক্যাম্পেইনের থিম ছিল হচ্ছে মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা গানটি। তো প্রথমে টিজার্স হয়েছিল যে গানের বিভিন্ন চরিত্র, নিখিলেশ এখনো প্যারিসে, মইদুল ঢাকা থেকে কলকাতা, গ্র্যান্ডের গিটারিস্ট ডিসুজা তোকে মিস করব, কবি কবি চেহারার অমল দেখা হবে বলে, তারপরে নিউজ পেপারে মানে সংবাদপত্রে বড় করে এই অ্যাডটি বেরিয়েছিল, সেই আড্ডা সেই গান আজ আবার। কারণ ফ্রেন্ডস এফএম মূলত ছিল হচ্ছে রেট্রো মিউজিকের চ্যানেল, নস্টালজিয়া, সেই পুরনো আড্ডা, পুরনো গান, পুরনো মেজাজ। আমাদের নতুন প্রজন্ম আবার সুজাতাকেও খুঁজে বের করেছে ঢাকার ছেলেরা। সবচেয়ে সুখে ছিলেন যিনি। তো ফ্রেন্ডস এফএম এর বিজ্ঞাপনও খুব ইন্টারেস্টিং হতো। যেমন আপনি যদি ডান দিকেরটা দেখেন, দেখবেন যে মিউজিক নোটস দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয়েছে। এটি একটি সিরিজ ছিল, বিভিন্ন হাওড়া ব্রিজ ইত্যাদি তৈরি করা হয়েছিল। এই শহর শুনছে ফ্রেন্ডস এফএম। তো রেডিওর কথা যখন বলছি, কিছু রেডিওর বিজ্ঞাপন আপনাদের শোনাই। একটা খুব ইন্টারেস্টিং
বিজ্ঞাপন সবাই হয়তো শুনেছেন, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনেছেন তো? শুনেছি তো আমাদের অবশ্যই। আনন্দবাজারের কাজের বাজার বলে একটি সাপ্লিমেন্ট বেরোতো, যে চাকরি বাকরির খবর আর কি। তো আমার একটা আইডিয়া মাথায় এসেছিল, তা একটা গান লিখে সোজা অঞ্জন দত্তর কাছে চলে গেছি, বলছি, এটা আপনাকে গাইতেই হবে। তো উনিও গাইলেন এবং এটা ছিল গান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। ভাগ্যিস তুমি বলেছিলে যাও কাজের বাজার পড়ো, নইলে আমার কপালটা ফিরবে না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি কাজের বাজার মোটেই মিথ্যে নয়। প্রতি সপ্তাহে মঙ্গলবার আনন্দ বাজারে কাজের বাজার পাওয়া যায়। ব্যাস, এই হচ্ছে বিজ্ঞাপন। আচ্ছা, তারপরে ধরুন, কি টুকাই, অঙ্কে কত পেলি? ছোট্ট থামস আপ। আরে দেবো দেবো, আগে বল 100 পেয়েছিস তো? ছোট্ট থামস আপ। আচ্ছা এই নে, এবার বল ফুল মার্কস পেয়েছিস তো? ওকে, থ্যাংক ইউ বাবা, চললাম। আরে কত পেলি বল? ছোট থামস আপ 200 ml মানে 5 টাটা। হ্যাঁ 5? 200 ml ছোট থামস আপ এখন মাত্র 5, টু মাচ। 200 ml থামস আপ কোকা-কোলা, ফ্যান্টা, লিমকা and Sprite at rupees 5 MRP. কোকা-কোলা, থামস আপ, ফ্যান্টা, লিমকা and Sprite are registered trademarks of the Coca-Cola Company. Contains no fuel, contains alcohol. ভেজা ভারী মাঠে উঁচু করে বল ক্লিয়ার করলেন গোষ্ঠপাল, শৈলেন মান্না সেই ক্লিয়ারেন্স আলতো চেটোয় নামিয়ে ঠেলে দিলেন লেফট উইং এ দাঁড়ানো পিকেকে। উইকেট থেকে সুব্রত, সুরজিৎ শরীরের ভাঁজে দুজনকে হেলিয়ে সুরজিতের ঠিকানা লেখা পাস উলগানাথন। উলগা থেকে মিডফিল্ড জেনারেল সুদীপ, সুদীপের ডিফেন্স চেরা থ্রু খুঁজে নিল কৃষাণুকে, কৃষাণু স্কোয়ার পাস চিমাকে, চিমা ওয়ান টাচে বাইচুকে, বাইচুকের ব্যাকহিল, সবার আলোকে পেছন থেকে তীর বেগে উঠে আসছেন টোলকে, বিপক্ষ ডিফেন্স দিশেহারা, রাইট পোস্টকে 90 বছর ধরে বাঙালির আবেগের সঙ্গী আনন্দবাজার পত্রিকা, বাংলার বাঙালির। ইত্যাদি ইত্যাদি। আমি একটু সময় বাঁচানোর জন্য এগিয়ে আসি। ফ্যাশন, জুয়েলারি, আমাদের পিসি চন্দ্রর এই ক্যাম্পেইনটি এখন কলকাতায় চলছে, খুব সমাদৃত হয়েছে, সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে করা। ট্রিবিউট টু অল দ্য লেডিজ অফ রেজ ফিল্মস। একইভাবে এমপি জুয়েলার্সও তাদের বিজ্ঞাপন। কই গো গিন্নি, তোমার পুরনো গয়নাগুলো দাও দেখি। মুখ পড়ার কথা শোনো। কেন, কি হবে? আরে দাও না। মা ঠাকমার গয়না, বুঝলে, পুরো 50 ভরি, ও প্রাণ থাকতে দেব না। 50 ভরি না ছাই, জানলে কি করে 50 ভরি? হলমার্ক করা আছে, দেখবে হয়তো আসলে 20-25। হলমার্ক নেই তো। তাই তো বলছি, দিয়ে দাও। বলি কি করবে শুনি? পরশ পাথর পেয়েছি গো, পরশ পাথর। এমপি জুয়েলার্সে পরশ পাথর, পুরনো গয়নার বদলে খাঁটি সোনার হলমার্ক গয়না, মজুরিতে 10%, প্রৌরত্নে 3% ছাড়, 10 থেকে 12 ফেব্রুয়ারি। মরণ, বলি কানের দুলটা কে নিয়ে যাবে? এই দেখো, এটা একটা জুয়েলারি এক্সচেঞ্জের অফার ছিল, পরশ পাথর ছিল তার নাম। প্যান্টালুনস এর বিজ্ঞাপন, রেশম শিল্পীর বিজ্ঞাপনে ভীষণ সুন্দর আর্ট ডিরেকশন আমরা দেখতে পাই। খাওয়া বাঙালির অত্যন্ত প্রিয় জিনিস, এবং বিস্ক ফার্মের বিজ্ঞাপনও খুবই জনপ্রিয়। বিস্ক ফার্ম বিস্কিটের তার কিছু বিজ্ঞাপন দেখাচ্ছি, যেরকম এটা একটা চিজ বিস্কিটের বিজ্ঞাপন। এই বড় লোভনীয় চিজ, অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। দিন বদলায়, থিন বদলায় না, মানে থিন অ্যারোরুট বদলায় না। আমরা ফোন ল্যান্ডলাইন থেকে মোবাইলে চলে গেছি, কিন্তু থিন একই আছে। সে বদলাচ্ছে না কিছুতেই। এই বিজ্ঞাপনগুলি অন্যান্য এজেন্সির করা, কিন্তু আমার বেশ ভালো লাগে। প্রথম যে কাঁটা যে বিজ্ঞাপনটি দিচ্ছেন, এটি হচ্ছে বোনলেস ইলিশ ফেস্টিভ্যালের বিজ্ঞাপন। মানে স্বর্গপ্রাপ্তি হয়েছে কাঁটার আর কি, সেটাই বোঝানো হয়েছে। তো যেটা বলছিলাম, এই যে বিজ্ঞাপনগুলি দেখছেন, আপনার তামিল, গুজরাটি, ভোজপুরি এইসব ভাষায় কিন্তু এই ধরনের বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন না। এটা এক ভীষণভাবে বাঙালির স্বতন্ত্র বিজ্ঞাপনের স্টাইল, এবং এটি তৈরিও হয়েছে গত 20 বছরে।
এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে হচ্ছে বর্তমানে প্রায় আমাদের বদলে যাওয়া পৃথিবী, যেখানে ইউটিউব, ফেসবুক ইত্যাদি আমাদের জীবন জুড়ে রয়েছে। এবং আছি লেবু চায়ে, আছি ক্যাপুচিনোতে, আছি সুশি পাস্তায়, আছি আলু পোস্ততে, পাড়া ফুটবল থেকে ক্যান্ডি ক্রাশে, আছি আমার মতো কার কি যায় আসে, আছি কলরবে প্রতিবাদ নিয়ে মনে, আছি নিজের ব্লগে ঝাকাস রিংটোনে, অকারণ সেলফিতে অদ্ভুত সেজে, আছি হাজারে লাইক নিয়ে ফেসবুক পেজে। আমি আম জনতা, আছি আমার মতো রাতিন। এটি ছিল একটি সংবাদপত্রের লঞ্চ। তো এই আমজনতা যে ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, এদের জন্য কিভাবে কমিউনিকেশন করা উচিত, তো তার একটা দৃষ্টান্ত হচ্ছে এই চলছে না ক্যাম্পেইন। এটি was the finest example of integration of digital, print, television, radio ইত্যাদি বিভিন্ন ধরনের মিডিয়াম নিয়ে মাল্টিমিডিয়া অ্যাপ্রোচ এটাকে একসঙ্গে করে নিয়ে আসে। হ্যাঁ, এবং প্রচুর পুরস্কারও পেয়েছিল ক্যাম্পেইনটি। আরেকটা খুব ইন্টারেস্টিং ক্যাম্পেইন আমরা রিসেন্টলি করেছি, যেটি হচ্ছে মাইক্রো স্টোরিজ। ফেসবুকে ছোট্ট ছোট্ট গল্প, এবং প্রায় 100 এরকম গল্প আমরা লিখেছি। এবং একজন কমেন্ট করেছেন যে এই অল্প কথায় বিয়ে, এই সিরিজটার নাম ছিল তাই, ইজ দ্য বেস্ট প্রমোশন ফর এনি ম্যারেজ পোর্টাল। তো এরকম অসংখ্য গল্প আমরা করেছিলাম, ছোট ছোট ইন্টারেস্টিং গল্প দাম্পত্য নিয়ে, এবং এটি পুরস্কারও পেয়েছিল বেশ কিছু। এটি একটি গান, আমি আজকে আর দেখাচ্ছি না। একটি পুজোর সময় কমিউনাল হারমোনি নিয়ে আমরা ভেবেছিলাম, এবং সবাই সেলফোন নিয়ে কিছুটা দেখিয়ে দেওয়া যায় নাকি? এটা কি দেখানোর অবস্থায় নাই? দেখাচ্ছি। হ্যাঁ, না, দেখানোর অবস্থাতে আছে, আমি দেখাচ্ছি। লোক সামলানো তো কঠিন, তাই না? এটি নিউ ইয়র্কে ইনমা পুরস্কার পেয়েছিল। ইনমা হচ্ছে মিডিয়া জগতের সব থেকে বড় পুরস্কার। সবাই মোবাইল ফোন ঠিক করেছে, এবং গানের মধ্যে রাস্তার আওয়াজ আসিফের নতুন জুতো, সোহেলের নতুন শাড়ি, জুনিয়া বিদেশ থেকে পুজোতে ফিরবে বাড়ি। নবজোত ঘুরবে দারুণ, সপ্তমীতে রাত্রি জেগে, সুনিয়া আড্ডা দিবে প্যান্ডেল সকাল থেকে। শরতের আকাশ জুড়ে আনন্দের আগমনী, আনন্দ সবার ঘরে নিয়ে এসো মা জননী, আনন্দ সবার ঘরে নিয়ে এসো মা জননী। এই লকডাউনের সময় আমরা একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছিলাম পিসি চন্দ্রের জন্য। যেহেতু পিসি চন্দ্র একটি জুয়েলারি ব্র্যান্ড, এবং মহিলারাই মূলত তার অডিয়েন্স, আমরা করেছিলাম কি, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা যন্ত্রশিল্পী এবং কণ্ঠশিল্পীদের একত্র করেছিলাম, বেশ অনেকজনকে। তার মধ্যে কেউ সরোদ বাজান, কেউ তবলা বাজান। মহিলা তবলা বাদক পাওয়া খুব বিরল ব্যাপার। তো এরকম সবাইকে নিয়ে তারা তাদের বাড়িতে বসে একটি গান বাজিয়ে মোবাইল ফোনে রেকর্ড করে আমাদের পাঠিয়েছিলেন। সেইগুলো আমরা সব কম্পাইল করে মিউজিক ডিরেক্টর দেবজ্যোতি মিশ্র তার তত্ত্বাবধানে এই গানটি তৈরি করেছি, এবং এই ভিডিওটি, এবং এটিও ভীষণ সাড়া ফেলেছিল লকডাউনের সময় করা।
আরো বেশ কিছুক্ষণ ধরে। বাংলা ভাষার জন্য একটা খুব ইন্টারেস্টিং ক্যাম্পেইন করেছিলাম আমরা, এবং এই সমস্ত ক্যাম্পেইনই ডিজিটাল ক্যাম্পেইন, মানে ডিজিটাল মাধ্যমই হচ্ছে মূল মিডিয়াম। তো একটি গান যেটি বাংলার বেশ কিছু স্বনামধন্য গায়ক গায়িকা, যেথা কুমড়ো পটাশ হাসলে রাগে রাম গরুরের ছানা, আর খচাং ফুদের ধীরায় হঠাৎ তিমির দাদায় হানা, যেথা দুরুম মানে খুব জোরে আর দড়াম আরো জোরে, ভুলবা তারা দুটোই ফোটে রাত্রিরে আর ভোরে। প্রাণেরই ভাষায় নিজেরই ভাষায় খুলবো মনের জানলা, আনন্দে আস সবাই মিলে বলবো সাবাস বাংলা, ইত্যাদি ইত্যাদি আরো লম্বা গান। তো এই সাবাস বাংলা একটা খুব ইন্টারেস্টিং ক্যাম্পেইন। বাংলা এমনি তো আমরা শুনি যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার লোকজন বলছে না, কম বলছে, সবাই ইংলিশ মিডিয়ামে যাচ্ছে। তো বাংলা ভাষার প্রতি মানুষের ভালোবাসা, আগ্রহ যদি একটু ফিরিয়ে আনা যায়, সেই প্রচেষ্টা আনন্দবাজার সংস্থার পক্ষ থেকে, এবং এই সাবাস বাংলা ক্যাম্পেইন তো ভালো বাংলা কপি আর কি। হ্যাঁ, এবং বাংলার প্রতি আগ্রহ কিন্তু বাড়ছেও, মানে এই ক্যাম্পেইন গুলো কিন্তু কাজে দিচ্ছে। হ্যাঁ, আশা করছি তো তাই। হ্যাঁ, আমুলের ডিজিটাল ক্যাম্পেইন খুব জনপ্রিয়। আমুল তো মানে এতদিনের আইকনিক ব্র্যান্ড যাকে বলে, এবং আমুলের যে কমেন্ট গুলো আমরা পাই তার মধ্যে এগুলো হচ্ছে একটা, পেতে ভালো লাগে এরকম কমেন্ট। বার্জারের একটি পুজোর গান খুব জনপ্রিয়, আমার প্রিয় শিউলি ফোটা সোনালি রোদ ঝিলিক বারান্দাতে, প্রিয় আমার চেনা পড়ার নতুন সাজে সেজে শারদ প্রাতে, আমার প্রিয় রাস্তা জোড়ালো প্যান্ডেলে প্যান্ডেলে মাথার ভিড়, প্রিয় আমার শহরটা জমকালো, হঠাৎ যেন খুশিতে অস্থির, বাজার প্রিয় পুজো, প্রিয় পুজোর জন্য সারা বছর গুনিবে, আমার প্রিয় পুজো নিয়ে এসেছে আসি, প্রিয় পুজোর জন্য সারা বছর গুনিবে, আমার প্রিয় পুজো নিয়ে এসেছে আসি, বাজার প্রিয় পুজো। এই গানটি পুজো মানেই এই গান রেডিওতে বাজবে। দেখুন ভিজুয়াল আইডিয়া, যেটা বলছিলাম, আনন্দবাজার.com এর জন্য বিজ্ঞাপন, এবং একটি সংবাদপত্রই যেন একটি ল্যাপটপ হয়ে গেছে, আজকের বাঙালির খবর। বাহ। এবং আনন্দবাজার.com এর এই ক্যাম্পেইনটি এখন কলকাতায় খুবই সাড়া ফেলেছে, এবং এমন সব মানুষদের এই ক্যাম্পেইনে দেখা গেছে যাদের আগে বিজ্ঞাপনে দেখা যায়নি। হ্যাঁ, সেটা। দিলীপ ঘোষ, সৌগত রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। এই সময় রবীন্দ্রনাথ এবং থাকলে খুব তারপরে- কাজে দিত, তাই না? রবীন্দ্রনাথকে স্মার্টফোন দিয়ে। ঠিকই। তো এবং খুব মজার আর কি, মানে যারাই খবরে আছেন তাদেরই ব্যবহার করা হয়েছে। একটি সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে একটি TV9 এর জন্য ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, পাঠার প্রেমে পড়ুন। এটা নিয়ে সমালোচনা করতে ছাড়েননি, কিন্তু আমার মনে হয় বাঙালির রসবোধ এখনো রয়েছে, আছে, এবং আছে। এর মধ্যে যে হিউমারটা রয়েছে সেটা বাঙালি বুঝতে পারবে না। এমনকি মুরগিকে শ্রদ্ধা জানান, এটাও কিন্তু খুব হ্যাঁ, সমসাময়িক একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবং মানে এর আগেও তো আমরা বিভিন্ন সমাজ মশলার আছে, কিন্তু বিজ্ঞাপন এখানে দেখালাম। সমাজ কিন্তু এখানে আছে, সমাজ চিত্রটা। হ্যাঁ, এবং তার সঙ্গে ধরুন বাংলা মানেই আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি একটা আর্কেইক জগতে আটকে পড়ে থাকি তাহলে চলবে না, আমাদের আধুনিক হতে হবে। আধুনিক এবং বিজ্ঞাপনকে ফ্যাশনও যেরকম হ্যান্ডেল করতে হবে, সেরকম আনন্দবাজারের মতো ব্র্যান্ডকেও হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, এই ফ্যাশন যখন হবে তখন কিভাবে হবে,
তো যেমন ধরুন এটি একটি অলিভ অয়েলের বিজ্ঞাপন, আদুরে স্কিন যত্ন নিন। স্কিন স্কিন কথাটা বাংলায় দেখবেন বিজ্ঞাপনের ভাষায় বলা হয় ত্বক। এই ত্বক কথাটা শুধু বিজ্ঞাপনেই শোনা যায়, আর কোথাও শোনা যায় না। হ্যাঁ, আমরা আমরা কি বলি, আমরা গায়ের চামড়া বলি, ছাল বলি, স্কিন বলি, ত্বক কথাটা আমি কাউকে বলতে শুনিনি। কাজে কেন বিজ্ঞাপনে আমরা ত্বক ব্যবহার করব? এইটার প্রসঙ্গে একটা কথা আমি ভাগ করে নিতে চাই। এই যে বিজ্ঞাপনটি, বিশেষ করে আদরের স্কিন যত্ন নিন, এইটা আজকের তারিখে, ঠিক আছে, কি অদ্ভুত। 1960 সালে, মানে 60-এর দশকে অ্যান ফ্রেঞ্চের একটা বিজ্ঞাপন ছিল, একটি মেয়ে, আমার কাছে এটা নেই, একটি মেয়ে, তার মানে ফুল ফিগার, আর নিচে বিজ্ঞাপনের বয়ানটা হচ্ছে যে আপনি নিজেকে সুন্দর করতে কি ব্যবহার করবেন। চেক বক্স রয়েছে, একটাতে হচ্ছে গয়না দিয়ে সাজাবেন, দ্বিতীয়টা নিজের ত্বকের পরিচর্যা করবেন। এই যে ত্বক কথাটা তখনও ব্যবহার হতো, হ্যাঁ, এবং সেখানে অপশন দেওয়া হচ্ছে তুমি নিজেকে শাড়ি গয়না দিয়ে সাজাবে নাকি ইউ টক অ্যাবাউট পার্সোনাল কেয়ার। সেই বিজ্ঞাপনটাই আজকে উঠে এসছে, যখন এই জায়গাটাতে একই, কিন্তু বিষয়টা একই, কিন্তু বেশ অনেকটা পাল্টে গেছে। এই 80 বছরে মানে কতটা পাল্টে গেছে সেটা আমরা, হ্যাঁ, খুব সুন্দর। এটা আদুরে স্কিন যত্ন নিন। ঠিক, একদম। এটি একটি বিস্ক ফার্মের বিজ্ঞাপন। দেখুন, আধুনিক বিজ্ঞাপন। আচ্ছা, আমি আইডিয়াটা একটু বলে নিই। বিস্ক ফার্ম হচ্ছে খুবই জনপ্রিয় একটি বিস্কিটের ব্র্যান্ড, এবং তার একটি বিস্কিটের নাম হচ্ছে হ্যালো। তো হ্যালো এমন একটা শব্দ যেটা দিয়ে আমরা আলাপ শুরু করি কারোর সঙ্গে, এবং আজকের দিনে এই যে আমরা সারা দিন কাটিয়ে দিই বিভিন্ন স্ক্রিনের সামনে, মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, এবং আমাদের পৃথিবীটাও যেন থমকে যায়। আমরা যখন তা থেকে বেরিয়ে আসি, এসে কাউকে হ্যালো বলি, তখন পৃথিবীটাও জীবন্ত হয়ে ওঠে। এটা হচ্ছে বিজ্ঞাপনটার ভাবনা। এই দুনিয়া থেকে যখন থাকি চোখ ঘুরিয়ে, আশেপাশের জীবনও যায় থমকে দাঁড়িয়ে, বদলে যায় সবই যখন চোখ মেলে থাকি, অচেনাকে চিনে নিতে মন খুলে রাখি, হাসি মুখে কাউকে যখন একটিবার ডাকি, হ্যালো 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 হ্যালো, হাসি মুখে কাউকে যখন একটিবার ডাকি, হ্যালো। সুস্বাদু বাটার, কুড়মুড়ে কাজু, এক মন মাতানো নতুন কুকিতে। বিস্ক ফার্ম হ্যালো, কথাবার্তা শুরু হোক। তারপরে আরেকটি সাম্প্রতিক বিজ্ঞাপন, একটি জনপ্রিয় বাংলা গানকে ব্যবহার করা হয়েছে এতে। খাবো কি খাবো না ভেবে ভেবে, হায় রে খাওয়া তো হলো না, দেব কি দেব না ভেবে ভেবে, চিনি দেওয়া তো হলো না, খাবো কি খাবো না। ও মা, মিষ্টি খাবে না কেন? নিশ্চয়ই খাবে, কিন্তু ভালো মিষ্টি, মানে চিনি নয়, হানি, ডাবর হানি। ডাবর হানিতে আছে চিনির চেয়ে 18% কম ক্যালোরি, সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টস ও মিনারেলস যা ইমিউনিটি বাড়ায়। আজ থেকে শুধু চিনি নয়, মধু, মানে ডাবর হানি। আর একটা ছোট্ট কাজ দেখে আমি শেষ করব। এই যে বিজ্ঞাপন করতে গেলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ওই যে আপনি শুরুতে বলছিলেন না যে একটা বিজ্ঞাপন ইজ অলমোস্ট লাইক আ টাইম ক্যাপসুল। ইট ক্যাপচার্স দ্য কারেন্ট টাইম ইন দ্য মোস্ট সাকসিঙ্ক্ট ওয়ে, একভাবে বলতে গেলে। তো মানে ধরুন, এই সময় একটা বিজ্ঞাপন বানাতে হলে তাতে এই সময়ের গান থাকতে হবে, এই সময়ের সাজসজ্জা থাকতে হবে, এই সময়ের বাচনভঙ্গি থাকতে হবে, এবং এটা যেন একটা এই সময়ের একটা ছোট্ট টাইম ক্যাপসুল। তো এইটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এই সময় কি হচ্ছে তার উপরে একটা কড়া নজর রাখা দরকার। মানে ইউ হ্যাভ টু নো দ্য পালস। তো অনেক সময়
আমাদের আশেপাশে যা ঘটছে সেটাই বিজ্ঞাপনের বিষয় হয়ে দাঁড়ায়। যেরকম কলকাতায় লকডাউনের সময় একটা মিম খুব জনপ্রিয় হয়েছিল, চা খাবো না আমরা। একটি ভদ্রলোক দোকানে হ্যাঁ চা খেতে নেমেছেন, কিন্তু চা পাচ্ছেন না লকডাউন বলে, এবং তিনি প্রতিবাদ করছেন মানে আমরা চা খাবো না। এটাই মিম হয়ে গেছে। তো আমরা একটা ডাবরের জন্য একটা বিজ্ঞাপন বানিয়েছি চা খাবো না আমরা দিয়ে। চা খাবো না আমরা, খাবো না আমরা চা। বাঙালির প্রিয় চা। কয়েক মাস আগে বাঙালির প্রিয় চায়ের দোকানগুলো যখন বন্ধ হয়ে গেল, পাড়ার চাওলা থেকে চা প্রেমী সবাই পড়লেন দারুণ মুশকিলে। লকডাউন শেষ হলেও চায়ের দোকানগুলো খালি পড়ে রইল। ভয়ে পা বাড়ালেন না প্রায় কেউই। চা প্রেমী বাঙালির বুকে উঠল প্রশ্ন, চা খাবো না আমরা, খাবো না আমরা চা। ঠিক তখন এগিয়ে এলাম আমরা। ডাবরের তরফ থেকে চা বিক্রেতাদের জন্য দেওয়া হলো বিনামূল্যে একটি বিশেষ সেফটি কিট এবং হানিওয়ালা চা, যার মধ্যে আছে ডাবর হানির ইমিউনিটির গুণ। খাবো না আমরা চা, চা খাবো তো বটেই, হানিওয়ালা চা, ডাবর হানির ইমিউনিটির গুণে ভরা চা, হানিওয়ালা চা। চা খাবো না আমরা, খাবো তো হানিওয়ালা চা। আপনিও বাড়ান আপনার ইমিউনিটি, বাড়িতেও খান ডাবর হানির ইমিউনিটি গুণ সম্পন্ন হানিওয়ালা চা। একটি উদাহরণ কিভাবে পপুলার কালচার বিজ্ঞাপনের বিষয় হয়ে ওঠে। তো আজকের মতো এতটাই থাক, কারণ এই নিয়ে আড্ডা মারতে বসলে ঘন্টার পর ঘন্টা দিনে। তো মোটামুটি একটা সুন্দর টাইম ট্রাভেল কিন্তু হয়ে গেল, তাই না? আমরা বেশ একটু ঘুরেও এলাম এবং বর্তমানে পৌঁছে গেলাম। আশা করি একটা ধারণা হলো যে বিজ্ঞাপনের বিবর্তনটা কিভাবে হয়েছে অন্তত আমাদের পশ্চিমবঙ্গে। এবং আমরা আশা করছি যে সুতীর্থ দাস যেহেতু ইতিহাস নিয়ে কাজ করছেন, উনাকে আজকের এই প্রেজেন্টেশনটা যদি একটু আকৃষ্ট করে থাকে, তাহলে হয়তো বা উনি বিজ্ঞাপনের মধ্যে দিয়ে এই ইতিহাস খোঁজার কাজটাতে কিছুটা হাত দেবেন, অন্য ইতিহাসের কাজে যেহেতু হাত পাকিয়েছেন। না, ইতিহাস তো ধরা রয়েছেই, মানে বিজ্ঞাপনেতে যেটা আমরা আগেও দেখেছি। শুধু ওই যেটা বললাম, আমাদেরকে এটাকে এক জায়গায় করতে হবে, অর্গানাইজড ম্যানারেতে যদি আমরা এটাকে সাজাতে পারি, তাহলে হয়তো আমরা একটা কিছু রেখে যেতে পারবো। এবং এটা একটা কন্টিনিউইং প্রসেস, অলদো সবাইকেই এটাতে অ্যাড অন করে যেতে হবে। এবং ডেফিনেটলি একটা সাহিত্যর একটা জার্নির মধ্যে দিয়ে যতটা আমরা জানতে পারি, কবিতা হোক, উপন্যাস, নানান উপন্যাসের মাধ্যমে হোক, সিনেমার মাধ্যমে হোক, তার চেয়ে আমার মনে হয় অনেক সহজেই হয়তো বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে আমরা অনেকটা জানতে পারি। কারণ এই যে সৌভিক যেটা প্রেজেন্ট করলো এতক্ষণে, এটাও কিন্তু একদম সময় ধরে সেই কবে থেকে, তুমি তো একদম প্রায় 40-30 সাল থেকে ধরে নিয়ে আসছো, 30, 40, 50, 60 করতে করতে আজ অব্দি আমরা এলাম। হ্যাঁ, প্রায় 100 বছরই হয়ে গেল। 100, হ্যাঁ। এবং পুরো চেহারাটা আমরা পেয়ে গেলাম, বিজ্ঞাপন কিভাবে পাল্টেছে। বিজ্ঞাপন তো পাল্টেছে, তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের সমাজটা কিভাবে পাল্টেছে সেটা আমরা কিন্তু পরপর দেখলাম। একটা সময় অবধি লক্ষ্য করে থাকলে যে কি মহিলারা বিজ্ঞাপনের মধ্যে নেই, তারপর আস্তে আস্তে মহিলারা আসতে শুরু করছে খুব সংযতভাবে, তারপর আস্তে আস্তে আরেকটু মানে ওপেনলি, ফ্রিলি করতে করতে আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এবং প্রথম যখন শুরু হচ্ছে আমরা দেখছি শুধু প্রিন্ট থেকে আস্তে আস্তে প্রিন্ট এলো, প্রিন্টের পর প্রিন্টের ডিফারেন্ট ফর্মস, পত্রিকা আছে, খবরের কাগজ আছে, বিলবোর্ডস আছে, হতে হতে তারপরে আমরা দেখছি রেডিওর পর টেলিভিশন, হতে হতে ফাইনালি ডিজিটাল মিডিয়ামটা আমরা দেখলাম। তো সেই, এবং আশা করব বিজ্ঞাপন এইভাবে শুধু বেঁচে থাকবে না, মানে আরো পপুলারাইজ হবে, আরো নতুন প্রজন্ম যারা আসে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে বিজ্ঞাপনের কাজকর্ম অনেকটা পাল্টে গেছে, কারণ স্বাভাবিক নতুন প্রযুক্তির হাত ধরে যখন এগোচ্ছে তখন সেই সাহায্যগুলো নেওয়া হচ্ছে। এবং সৌভিক সেটা ভালো বলতে পারবে, কারণ সে তো মানে একদম মেইন স্ট্রিম অ্যাডভার্টাইজিং এর সঙ্গে তো সে নিজে ওতপ্রোতভাবে জড়িত, এই মুহূর্তে সে কাজ করছে, সে আরো ভালো বলতে পারবে। আর বিজ্ঞাপনের শুরুটা যেহেতু অনেক
দেখেন খুব বড় বড় শিল্পীর হাতে দিয়ে। সুতরাং এখনো ভালো শিল্পীরাই এই বিজ্ঞাপন বানাবেন, এটা বোঝাই যাচ্ছে, যেহেতু এটা সবচেয়ে বেশি যোগাযোগ তৈরি করতে হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। মানুষের সবচেয়ে কাছের শিল্প বোধহয় বিজ্ঞাপন। তো আজকে তো অনেক রাত হয়ে এলো, যদিও এখান থেকে এই লিড ফেস থেকে আপনাদের গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার ঝামেলা নেই। জাস্ট তবে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলবো আমি। নিশ্চয়ই নিশ্চয়ই। এইটা খানিকটা আশা করি সৌভিকও ওপাইন করবে আমার সাথে। সেটা হচ্ছে ভীষণ প্রয়োজন বিজ্ঞাপনে যারা আসছেন তাদেরকে কিন্তু গ্রুম করা। আমাদের সাথে যেটা হয়েছিল, আমরা যখন এসেছিলাম তখন তো বিজ্ঞাপন নিয়ে পড়াশোনা হয় এরকম তো কিছু ছিল না। আমি আর্ট কলেজ থেকে এসেছি, কেউ সাহিত্যের ছেলে, সে এসেছে কপিরাইটার হতে, এইভাবেই হয়েছিল। এবং আমাদেরকে শেখানো হয়েছিল, শিখিয়েছিলেন কিন্তু সিনিয়ররা। এবং দেখে সৌভিক তুমি বলতে পারবে আজ কি সেই জিনিসটা হয়? আজ কি আগে যেরকম হতো সেরকম হয় না। তবে দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই এই শিক্ষাটা হয় হচ্ছে কোন একটি সংস্থায় কাজ করতে করতে, হাতে কলমে। কাজেই সেরকম কিছু কিছু সংস্থা যারা ভালো কাজ করছেন এবং নিজেদের লোকজনকে তৈরি করায় ব্রতী হচ্ছেন, তারা হয়তো কিছুটা সাফল্য পাচ্ছেন। তবে সময় খুব বদলে গেছে। মানে ধরো আমাদের সময়, মানে আমরা যখন শুরু করেছি, মানে নিজেকে প্রাগৈতিহাসিক বললে কিন্তু খুব কষ্ট লাগছে, আবার না বলেও উপায় নাই, এরকম একটা অবস্থা আমাদের। মানে তখন আমাদের এত রকমের প্রলোভন ছিল না, মানে আমরা অনেক সুবিধের জায়গায় ছিলাম। এখন যারা তরুণ প্রজন্ম, তাদের এত ডিস্ট্রাকশন, এত প্রলোভন, তারা একটা জিনিসে মনোনিবেশ করবেন কি করে, মানে সেটা করাটাই একটা দুরূহ কাজ হয়ে দাঁড়াচ্ছে। এবং কোনো বিষয়ে 100% মনোনিবেশ না করলে তো সেটাতে ভালো কাজ করা যায় না। সেটা গান বাজনাই হোক, ফুটবল খেলাই হোক, বিজ্ঞাপনই হোক, বা একটা পানের দোকানই হোক, 100% মনোযোগ দিয়েই করতে হয়। এটাও কিন্তু বিজ্ঞাপনের বয়ানের মধ্যেই পড়ে। যেমন আমি আমার কথা বলছি, আমি যখন আর্ট কলেজ থেকে পাশ করে যখন আমি যুক্ত হলাম বিজ্ঞাপনের সাথে, আজ তো একটা আর্টওয়ার্ক করা বা একটা ডিজাইন করা খুব সহজ। আমি খুব সংক্ষেপেই বলছি। তো তখন যেটা ছিল, লেআউটস হাতে তৈরি করা হতো এবং তার আর্টওয়ার্কগুলো তৈরি করা হতো, তার রসদগুলো জোগাড় করে নিয়ে এসে ব্রোমাইডস, ফটো টাইপ সেটিং বলতাম আমরা, এখন তো কম্পিউটারতে কম্পোজ করা হচ্ছে, তখন টাইপ সেটিং নিয়ে আসতে হতো অর্ডার দিয়ে দিয়ে, এই বড় সাইজে এরকম হবে ফন্টটা, ইত্যাদি ইত্যাদি। আমার মনে আছে একটা রিভার্স একটা প্রিন্ট ছিল, একটা লোগো, তো রিভার্স প্রিন্ট আনা হয়েছিল, কালোর উপরে সাদা দিয়ে লোগোটা ছিল। এবার ওই ব্রোমাইড প্রিন্টটা আমি আর্টওয়ার্কেতে বসাবো, আমি কাঁচি দিয়ে কেটেছি, আঠা লাগিয়েছি, সেটেছি। যিনি আমাকে কাজ শেখাচ্ছিলেন, আমি ওনার বাড়িতে গিয়ে কাজ শিখতাম, ওনার এখানে ফ্রিল্যান্সে কাজ করতাম। চিনবে তুমি সৌভিক, শ্যামল সেনগুপ্ত, শ্যামল সেন, মানে ল্যান্সগার্ডে থাকে। হ্যাঁ, শ্যামল দা এসে একটা পিছন থেকে একটা ঠাস করে একটা চড় মারলেন, বলে এটা কি করেছো? আমি চমকে গেলাম। কেন? বলে চার করে একদম তুললেন, রাবার সলিউশন দিয়ে লাগাতাম তো, ব্রোমাইডটা তুললেন, বলে গাধা এটা কি হবে? মানে আমি যে ব্রোমাইডটা কেটেছি, ওটা সাইডে তো সাদা তো আছে, তো ওটা তো একটা মোটা একটা কাগজ, তো ব্রোমাইড প্রিন্টটা উপরটা কালো। হ্যাঁ, আমি তো সেটা দিয়েছি একটা কালো বেজের উপর। বলছে এইটা যখন ছবি তুলবো চারদিক দিয়ে দাগটা আসবে, তোমাকে পোস্টার কালার দিয়ে ওইটাকে আগে রং করে নিতে হবে, তারপর এটাকে বসাবে। নাম্বার 1 একটা লাইন টানার ব্যাপারে, এইটা আমি জীবনে ভুলবো না, এইটা দিয়ে আমি শেষ করব। আজকের ছেলেমেয়েরা জানি না কজন এখানে শুনছেন, একটা ডায়েরির পাতা ডিজাইন হচ্ছিল, চিন্তা করুন, ডায়েরির পাতা, আজকের দিনে কেউ ভাববে না। উনি বললেন পর 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 লাইনগুলো টানো, সেট স্কোয়ার ধরে লাইনগুলো টানছি, টানলাম, বলে একদম যেন ভুল না হয়, ভুলে দিন গাঁটটা, টানলাম লাইনগুলো, নিয়ে গেলাম, ছুঁড়ে ফেলে দিলেন, এসো বসে, কোথায় পেন্সিলটা দাও। বলে উনি কি বললেন, বলে পেন্সিল কিভাবে টানছো? আমি দেখালাম, সেট স্কোয়ারটা ফেলে এইভাবে পেন্সিলটা টানলাম। বলে এইভাবে পেন্সিল টানে না গাদা। বলে যে তুমি যখন পেন্সিলটা দিয়ে লাইনটা টানছো, তখন যে শীষটা প্রথম দিকে যতটা শার্প ছিল, শেষের দিকে এসে ততটা থাকছে না, ভোতা হয়ে যাচ্ছে, অতএব পরের দিকে লাইনটা মোটা হয়ে যাচ্ছে। ম্যাগনিফাইং লেন্স দিয়ে দেখাচ্ছেন উনি। তো কিভাবে টানবো না, পেন্সিলটা ধরবে, অল থ্রু তুমি পেন্সিলটা ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে গিয়ে টানবে। শুনলে হয়তো খুব ছেলে মানুষই মনে হবে,
কিন্তু না, এইটা একটা ট্রেনিং এর একটা পর্ব ছিল, যার মধ্যে দিয়ে গিয়ে কি হয়েছিল, আমাদের মধ্যে সেই প্যাশনটা গ্রো করেছিল, যেটা সৌভিক বলছে যে আজকে চাহিদাগুলো অনেক বেশি। আজ একটা ছেলে কাজ করতে এসে প্রথম জিজ্ঞাসা করে কত স্যালারি সে পাবে। হ্যাঁ, এটা Am I কত correct? কে জিজ্ঞেস করে আবার। হ্যাঁ, কত কে। তারপরে না আচ্ছা, আমি হ্যাঁ, না বলো। মানে আরেকটা সমস্যা হচ্ছে, তুমি ভেবে দেখো, মানে আমাদের দৈনন্দিন জীবনে মানে আমাদের অ্যাটেনশন স্প্যান কত কমে গেছে। মানে সারাক্ষণই তো আমাদের মন পড়ে আছে, কখন আমাদের মোবাইল ফোনটা পিক পিক করলো, কখন টিং টিং করলো। মানে তুমি যদি কারোর সাথে কথা বলো, অন্যজন কিন্তু যে 100% তোমার কথা শুনছেন তা নয়, তার মনটা অন্যদিকে পড়ে আছে, মানে অন্তত কিছুটা অংশ। আচ্ছা, তবে তুমি যেটা বলছিলে অবশ্যই খুব ভ্যালুয়েবল লেসনস এগুলো, এই হাতে কলমে শেখা কাজ। কিন্তু দেখো, সময় তো বদলায় এবং প্রযুক্তি আসে, অবশ্যই সেটাকে ব্যবহার করা দরকার। মানে হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি, মানে ওই লেসনের জায়গাটা এখনো একটা ফাঁক থেকে যাচ্ছে। কিন্তু আগে যেরকম আমরা ন্যাশনাল লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে একটা তথ্য বার করতাম, এখন একটা কি স্ট্রোকে পেয়ে যাচ্ছি। তো সেই সুবিধাগুলো টেকনোলজি আমাদের দিচ্ছে, কাজেই ভালো মন্দ মিশিয়ে তো সবকিছু। আজ একটা আমাদের সময় আমরা প্রথম যে বিজ্ঞাপনে কাজ করতে আসছি, প্রথম ব্ল্যাক বুক বলে একটা বই কিনতাম, কারণ ওইখান থেকে ছবি নেওয়া হবে বলে। আজকাল তো নেটেতে ইমেজগুলো পাওয়া যায়। তো জিনিসগুলো তো সমস্ত পাল্টে গেছে। আজ দিনে 14টা করে লেআউট দিয়ে দেওয়া যায় দেখিয়ে। যাই হোক, এবং যেইটাই মানে যে কথাটা আমরা বলছি যে নতুন প্রযুক্তি আসবে, আরো অ্যাডভান্সড হবে অ্যাডভার্টাইজিং, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, বাট দ্য ফ্যাক্ট ইজ পিপল নিড টু গেট সিরিয়াস। মানে যারা কাজ করছে তাদের মধ্যে সেই ভালোবাসাটা, সেই প্যাশনটা যদি জন্মায়, আই এম শিওর বিজ্ঞাপন তো ন্যাচারালি আরো। বিজ্ঞাপন কিন্তু এখন মিডিয়া স্টাডিজে পড়ানো হচ্ছে এবং অনেক ছাত্র খুব আগ্রহ নিয়ে সেটা পড়ে, অন্তত ডিগ্রিটা নেয়, পরে কাজ শিখবে কর্মক্ষেত্রে গিয়ে। নিশ্চয়ই আপনাদের মতো যেটা আমরা পাইনি, কিন্তু আমাদের সময় এগুলো ছিল না, এটাও একটা ঘটনা। এখন একটা একাডেমিক্যালি তাদের একাডেমিক ভাবে তাদেরকে আগানোর সুযোগ আছে। তো আজকে আমরা আড্ডা তাহলে শেষ করছি। খুব ভালো লাগলো 100 বছরের বিজ্ঞাপনের ভ্রমণ দিয়ে আমরা একটা বলা যায় যে ইতিহাসের বিভিন্ন ক্ষণকে ছুঁয়ে ফেললাম। ধন্যবাদ সৌভিক মিশ্র, ধন্যবাদ সুতীর্থ দাস, খুব ভালো লাগলো। ধন্যবাদ, নমস্কার সবাইকে। নমস্কার, বিদায় নিচ্ছি তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। সবাই। শুভরাত্রি।